আসসালামু আলাইকুম, দ্যাটস নট গোনা বি ইউর টিপিক্যাল বাংলা ক্লাস। আমি এখানে যে থাম্বনেইলটা দিয়েছি, পড়াশোনা না করে বাংলা সেকেন্ডে 90+ পাওয়ার টেকনিক্স। সো এই হ্যাক্সটা আয়ত্ত করার জন্য তোমাকে আগে থেকে বাংলা পড়া থাকতে হবে না, তোমাকে ইন্টারমিডিয়েট লাইফে বাংলা পড়তে হবে না। তুমি যদি জীবনে কোনোদিন বাংলা নাও পড়ে থাকো তাহলে তুমি ওয়েলকাম আজকে ক্লাসে। সো আজকে ক্লাসে আমরা নট বাংলা যে অনেক ডিটেলসে পড়বো, অনেক কিছু বুঝাই দিব তোমাকে, তা না, বরং কিছু হ্যাক্স দিব, যেসব হ্যাক্স যদি ফলো করো তাহলে তুমি বাংলা সেকেন্ডে 90+ পাবা এবং কোনো পড়াশোনা করা লাগবে না। বাট তুমি এই ক্লাসটা ফুলটা কন্টিনিউ করতে হবে, ক্লাসে যা বলবো তা মনে রাখতে হবে। ওকে ফাইন। সো চলো, তোমার কোনো বইও পড়ার দরকার নেই। মানবন্টন প্রথমে দেখো, এখানে আমাদের অনেকগুলো টপিক আছে এবং প্রত্যেকটা টপিক আবার অথবা করে দেওয়া আছে। তোমাকে জানতে হবে যে তুমি এক্স্যাক্টলি আনসার করবা কোনটা। তুমি আনসার করবা কোনটা? এই যে প্রথমত তুমি উচ্চারণের নিয়ম দেওয়া থাকে এবং উচ্চারণ তোমাকে লিখতে হয়। তুমি উচ্চারণের নিয়ম লিখবা, নট উচ্চারণ লিখা। তাহলে উচ্চারণের নিয়ম লিখলে, 5টা প্রশ্ন শিখলে তোমার কোনোভাবেই উচ্চারণ থেকে কোনো প্রশ্ন আটকাবে না। সো সিম্পলি উচ্চারণের 5টা নিয়ম শিখে ফেলো। তোমার হয়তো বড় যেটা মনে রাখতে আধা ঘন্টা লাগতে পারে, আমি ক্লাসে দিয়ে দিচ্ছি কোন 5টা প্রশ্ন। জাস্ট ওই 5টা প্রশ্ন যদি এখন থেকে পড়া শুরু করো, আগে যদি কোনোদিন পড়াশোনা নাও করো, কোনো অসুবিধা নাই। এরপরে যাও বাংলা বানানের কথা। বাংলা বানানের নিয়ম শেখা ঝামেলা। এর চেয়ে বাংলা বানান আমরা আমাদের দৈনন্দিন লাইফে, আমাদের কোয়েশ্চেন পেপারে, আমরা আমাদের লাইফে ডে টু ডে ইউজে আমরা অলওয়েজ বাংলা বানানটা ইউজ করে থাকি। সো এই বানানটা তোমার জন্য পড়াটা খুব বেশি অসুবিধা হবে না। তুমি জাস্ট এখানে যে আমাদের স্লাইডে যে কয়টা বানান দেওয়া আছে, শুধু যদি সেগুলো মনে রাখো তাও এনাফ, মোর দেন এনাফ। নেক্সট, বিভিন্ন শব্দ শ্রেণী থেকে একটা বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখান থেকে তোমার এই বর্ণনামূলক প্রশ্ন দেওয়া দরকার নাই, মার্ক কম পাবা। এর চেয়ে বেশি সহজ হচ্ছে শব্দ শ্রেণী চিহ্নিত করা, পার্টস অফ স্পিচ চিহ্নিত করা। ইংলিশে পড়ছো, এটা জাস্ট বাংলাতে দিছে। সো আমরা এটা দেখবো কীভাবে সিলেক্ট করতে হয়। নেক্সট হচ্ছে বাংলা শব্দ গঠন, সমাস, উপসর্গ, এছাড়া আছে প্রত্যয়। ঠিক আছে, এছাড়া প্রত্যয় আছে। সো সমাস, প্রত্যয়, উপসর্গ, এর মধ্যে তুমি সমাসটাকে সিম্পলি বাদ দিয়ে দিবা, সমাসটা বাদ, তাহলে বর্ণনামূলক প্রশ্ন দিবা। ওকে, সো উপসর্গ দিবা, প্রত্যয় যেটা পরীক্ষায় আসে আর কি সেটা দিবা। সো উপসর্গ এবং প্রত্যয় এগুলা থেকে প্রিপারেশন নিবা। সমাস পড়তে গেলে 6 মাস লাগবে, এই পড়ার দরকার নাই। তো উপসর্গ একটা প্রশ্ন শিখে যদি তুমি সমাসের 5 মার্কে পেয়ে যাও, সমান পেয়ে যাও, তাহলে তো আলটিমেটলি দিন শেষে তোমার সমাস পড়ার প্রয়োজনীয়তা থাকে না। সো সমাস পড়ার দরকার নাই, সমাস বাদ, তুমি পড়বা হচ্ছে উপসর্গ এবং প্রত্যয়। নেক্সট, বাক্যতত্ত্ব অংশ থেকে বর্ণনামূলক প্রশ্ন উত্তর দিতে হবে আর বাক্যান্তর করতে হবে। অবশ্যই তুমি এখানে বাক্যান্তর দিবা। আর যদি কেউ মনে করো যে অত বেশি বুঝি না, আমি আমার ব্রেনে এত কিছু লোড নেওয়ার সময় এখন নাই, সেক্ষেত্রে তুমি বর্ণনামূলক প্রশ্ন উত্তর দিতে পারো। বাট আমি এটা সাজেস্ট করতেছি না। এখানে 8টার মধ্যে 5টা দিতে হবে, কত ইজি, বাক্যান্তর ইজিলি পারা যায়। নেক্সট হচ্ছে অপপ্রয়োগমূলক শব্দ করতে হবে, মানে হচ্ছে 5টা শুদ্ধ করে লিখতে হবে। তাহলে 5টা ভুল সেন্টেন্সকে ঠিক সেন্টেন্স করে লিখতে হবে, সেন্টেন্স কারেকশন করতে হবে। তো এই সেন্টেন্স কারেকশন এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে এখানে আছে পারিভাষিক শব্দ এবং অনুবাদ। অনুবাদ দিতে যাও না, অনুবাদ দিলে হচ্ছে একদম এক্স্যাক্টলি ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করবে না। সো এর চেয়ে পারিভাষিক শব্দ অনেক সহজ, সাজেশন দেওয়া আছে এই ক্লাসের স্লাইডে। সো তোমাকে অবশ্যই পারিভাষিক শব্দ পারতে হবে। নেক্সট হচ্ছে দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ এবং প্রতিবেদন। তুমি এখান থেকে প্রতিবেদনটা সিলেক্ট করবা। বাকিগুলোতে ফুল মার্ক পাওয়ার চান্স কম, 90+ জীবনে পাবে না। সো প্রতিবেদন তোমাকে দিতে হবে। তারপর বৈদ্যুতিন চিঠি, ইয়েস বৈদ্যুতিন চিঠি তোমাকে দিতে হবে। আর খুদে বার্তা, পত্র লিখন এবং আবেদনপত্র, এই 3টা বাদ। কারণ আবেদনপত্র হচ্ছে এমন জিনিস, বাংলাদেশে তুমি যে নিয়মই লিখো না কেন, কোনো না কোনো স্যারের মতো এটা ভুল। তো কোনো না কোনো স্যারের মতো আমার ভুল দেওয়ার দরকার নাই। আমি বৈদ্যুতিন চিঠি দিব, অল্প কথায় লিখলে আমার একদম নির্ভুলভাবে লেখা যাবে। অর্থাৎ এখানে কোনো ধরনের কনফ্লিক্ট নাই, বা এই স্যার এই নিয়ম বলে, ওই স্যার আরেক নিয়ম বলে, এরকম না। কিন্তু আবেদনপত্রতে এ বলে এখানে ক্ষমা দিতে হবে, এখানে বলে ক্ষমা দিতে হবে না, এখানে হচ্ছে এটা লিখতে হবে, এখানে লিখতে হবে না, এই দিয়ে অনেক ঝামেলা হয়। সো আবেদনপত্র লিখতে গেলে অনেক ফরম্যাট, কোন ফরম্যাটে যে কী আছে না আছে সেটাই ভুলে যায়। সো আলটিমেটলি তুমি যদি বৈদ্যুতিন চিঠি মনে রাখো তাহলে এনাফ। নেক্সট, সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ, এটা তোমাকে পয়রা দিতে হবে। যদি দিতে হয় তাহলে পয়রা দিতে হবে। তো আমি যেহেতু পড়াশোনা করতাম না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ভাব সম্প্রসারণ দিতাম। আচ্ছা, সংলাপ এবং ক্ষুদ্র গল্প, এখান থেকে তুমি দিবা হচ্ছে সংলাপ। আর প্রবন্ধ রচনা হচ্ছে, প্রবন্ধ রচনা তো তোমাকে একটা দিতেই হবে। তো এখানে হচ্ছে তোমাকে 20 মার্ক আছে। তো সব মিলাই হচ্ছে তোমাকে 100 মার্ক। এবং তুমি কিন্তু অলরেডি জাস্ট ক্লাসের মনে হয় এখন কত মিনিট হলো, 4 মিনিট হয়েছে। এই 4 মিনিটে তুমি বাংলা সেকেন্ডের 2/3 পড়া কমাই দিছো, তাই না? এবং এখানে কিন্তু আমরা কোনো এমন কিছু করি নাই, বা এমন কোনো রিস্কি কিছু করি নাই যে যার মাধ্যমে তোমার প্রিপারেশনে বা পরীক্ষার মধ্যে কোনো কিছু আনকমন পড়তে পারে। আমি আমার ফুল লাইফে, এইচএসসি লাইফে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যে পরিমাণ ইফোর্ট দিচ্ছি তার 10 ভাগের কমই বলে ফেলছে, 100 ভাগের 1 ভাগ ইফোর্টও বাংলা সেকেন্ডে দিই নাই। কারণ আমি জানি এই বাংলা সেকেন্ডে ইফোর্ট দিয়ে লাভ নাই।
লাভ নাই কেন? আমি জাস্ট অর্ধেক, আমি যদি 50% কিন্তু অলরেডি আমি সিলেকশন করতে পারছি। আমি উচ্চারণের 5টা নিয়ম যদি পড়া যায় তাহলে আমার কিন্তু আর কোনো ধরনের উচ্চারণ থেকে প্র্যাকটিস করার প্রয়োজন নাই। সো উচ্চারণ প্র্যাকটিস করার আমি সময় নষ্ট করার তো দরকার নাই। আমি উচ্চারণের 5টা নিয়ম লিখলেও যে কথা, উচ্চারণ 5টা প্র্যাকটিস করে গেল, মানে অনেক প্র্যাকটিস করে গেল, সেম কথা। সো আমি নিয়ম না শিখি আমি কি করব? আমি হচ্ছে নিয়মটা শিখবো প্র্যাকটিস না করে। বানানের ক্ষেত্রে উল্টাটা, বানানের ক্ষেত্রে আমার এই যে শুদ্ধ বানান লেখা, শুদ্ধ বানান লেখাটা বেশি সহজ। যেটা যেখানে সহজ সেটাই সিলেক্ট করার চেষ্টা করবা। সার সংক্ষেপ এগুলা লিখতে সহজ, কিন্তু মনে রাখা তো অনেক কঠিন। এটা মনে রাখার জন্য তোমার লাগবে 2 দিন সবগুলা মনে রাখতে। সো এত কিছু তো দরকার নাই। আমার যেটা সহজ লাগবে, পরীক্ষার জন্য যেটা আনসার করা লাগবে, কম পড়তে হবে, ওইটা দিয়ে আমি বাংলা সেকেন্ড কভার করতে পারবো। এমন কথা হচ্ছে এগুলো লেখার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেসব টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করো তাহলে তুমি এটাতে হাইয়েস্ট মার্ক পাওয়া পসিবল। কিন্তু তুমি যদি নর্মালি র্যান্ডমলি লিখে যাও তাহলে হয়তো হাইয়েস্ট মার্ক পাওয়া পসিবল না। আমি রিটেনের জন্য, গ্রামারের জন্য সবগুলাই একটু একটু করে এক্সপ্লেন করার চেষ্টা করবো। ওকে, সো আমরা হচ্ছে ক্লাসে যেসব জিনিস দিব এটা অবশ্যই ফলো করতে হবে। তো ফার্স্ট অফ অল আমার কাছে কি আছে? ফার্স্ট অফ অল আছে আমার কাছে ফার্স্ট টপিক হচ্ছে উচ্চারণের নিয়ম। সো উচ্চারণের নিয়মের মধ্যে আসো। উচ্চারণের নিয়মের জন্য তোমাকে এই টোটাল 4টা কোয়েশ্চেন পারতে হবে। কি কোয়েশ্চেন? ফার্স্ট অফ অল উচ্চারণের 5টা নিয়ম লিখো, পারো। তারপরে আদ্য অধ্বনি আর শুধু অধ্বনিও আসতে পারে। তো আদ্য অধ্বনি শিখে ফেললে শুধু অধ্বনিও কি শিখা হয়ে যায় না? দেখো, আদ্য অধ্বনি যদি পারো তাহলে শুধু অধ্বনিও তুমি পারবা। ফাইন। নেক্সট হচ্ছে এ ধ্বনি উচ্চারণের নিয়ম, ব ফলা উচ্চারণের নিয়ম, ম ফলা উচ্চারণের নিয়ম। এই যে 4টা কোয়েশ্চেন আছে, এই 4টা কোয়েশ্চেন যদি পারো তাহলে তোমার বাংলার উচ্চারণ থেকে আর কোনো কিছু আটকাবে না। তো তোমার কিন্তু 5 মার্ক এখান থেকে ইনশিওর, এখান থেকে তোমার 5 মার্ক ইনশিওর। এবং এই 4টা কোয়েশ্চেন কি করবা? তুমি একদম ডিরেক্ট বই খুলে দেখে নিবা, অথবা তুমি চাইলে আমাদের এখানে স্লাইডেও দেওয়া আছে সলভগুলো, তুমি চাইলে স্লাইড থেকেও দেখে নিতে পারো। বাট আমি সাজেস্ট করবো যে বই থেকেই দেখো, কারণ আমি অ্যাকচুয়ালি এটা প্রেফার করি যে হার্ড কপির বই থেকে পড়া আর স্লাইড দেখে পড়া দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। হার্ড কপি বইয়ের মধ্যে হচ্ছে দাগানো যায় যে এটা আমি পারতেছি না, এটা কঠিন লাগতেছে, এটা একটু মার্ক করে রাখি, এটার মধ্যে অনেক স্মৃতি থাকে। ধরো বইটা পড়তেছো হঠাৎ করে তোমার কাছে মানে চা খাইতেছিলা, চা পড়ে গেছে বইয়ের মধ্যে। তো এই যে কিছু মেমোরি তৈরি হয়, এই মেমোরিগুলো তৈরি হইলে ধরো ব্রেনের মধ্যে সাবকনশিয়াসলি এটা থেকে যায়, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমার এটা অনেকদিন দীর্ঘস্থায়ী হয়। সো আমি প্রেফার করি যে তুমি হচ্ছে বই থেকে দেখো, বাট তুমি চাইলে স্লাইড থেকেও দেখতে পারো। ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট, আচ্ছা এখন অনেকে বলতে পারো যে ভাই দিন যেহেতু আমার পড়তেই হইলো, তাহলে আপনি যে বলেন না পড়ি, এতদিন পর্যন্ত পড়া নাই বাট এখন পড়লে পারবা, এই কথা বুঝাইছি। সো এতদিন পর্যন্ত পড়া নাই, সো পড়াশোনা না করেই এখন যদি জাস্ট এফোর্টটা দাও, ক্লাসটা ঠিক মতো করো, আমি যা বলছি সব কিছু ইমপ্লিমেন্ট করার ট্রাই করো, তাহলে ইনশাল্লাহ 90+ পাওয়া তোমার পক্ষে পসিবল। ওকে ফাইন। তো এখানে দেখো বানান থেকে তোমার নিয়ম পড়ার দরকার নাই। এখানে যে কটা বানান দেওয়া আছে সবগুলা বানান একবার দেখে নিবা, সবগুলা বানান দেখে নিবা। যেসব বানান তুমি পারো না সেগুলো বানান এখান থেকে শিখে নিবা এখন। ওকে, সব বানান হচ্ছে এগুলাই, আরও আছে অনেকগুলাই। আচ্ছা এখানে উচ্চারণ লেখা আছে, বাই দ্য ওয়ে এটা বানান হবে, ঠিক আছে? এটা উচ্চারণ লেখা আছে যদিও, এখানে হচ্ছে বানান হবে সবগুলাই। ওকে ফাইন। নেক্সট, এখানে অনেকগুলো পেজ দেওয়া আছে। সো যতগুলা বিগত বছরের প্রশ্ন আছে আমি এখানে সবগুলাই আনছি। সো বানান থেকে তোমার যদি শুধুমাত্র স্লাইডের কোয়েশ্চেনগুলো দেখো, শুধুমাত্র স্লাইডে যা বানান দেওয়া আছে সব বানান যদি পড়া থাকে, তোমাকে আমি 100% গ্যারান্টি দিতে পারি তোমার এইচএসসি পরীক্ষায় 8টা তো আসবে বানান থেকে, 8টার 8টাই কমন পড়বে, 8টার 8টাই কমন পড়বে, একটা বাদ নাই। 8টার 8টাও কমন পড়বে, তুমি জাস্ট এখান থেকে 5টা আনসার করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট, এরপরে আসো নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে শব্দ শ্রেণী, এবং এখানে তোমার কি পার্টস অফ স্পিচ সিলেক্ট করতে হবে। সো যারা হচ্ছে ইংলিশে পার্টস অফ স্পিচের ফ্যান্টাস্টিক লেভেলের বেসিক আছে তারা হচ্ছে এটা খুব ভালোই পারো, না পড়লেও চলে। বাট যাদের হচ্ছে বেসিক নাই তাদের জন্য আমি কিছু কথা বলি। দেখো আমাদের ইংলিশে যেরকমভাবে 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে, বাংলাতে এরকমভাবে 8 ধরনের শব্দ শ্রেণীও আছে। কি কি শব্দ শ্রেণী? ফার্স্ট অফ অল আমাদের আছে এখানে বিশেষ্য, কোনো একটা কালার নেই, আমাদের এখানে আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। কই গেল? আচ্ছা অব্যয় তো থাকা উচিত। ওকে আচ্ছা এখানে নাই, এক্সাম্পল নাই, তো অব্যয়। এছাড়া আছে কি? অব্যয়। তারপর কি আছে? ক্রিয়া। ক্রিয়াটাও এখানে নাই, ক্রিয়া মানে তো কাজ বুঝোই আশা করি। তারপরে আছে অনুসর্গ, অনুসর্গ মানে প্রিপজিশন। সো অনুসর্গ, যোজক মানে হচ্ছে কনজাংশন। আচ্ছা তারপরে কি আছে? আবেগ মানে হচ্ছে কথায় এক্সক্লামেশন।
ওকে ফাইন। এছাড়া আছে ক্রিয়া বিশেষণ, যেটাকে আমরা অ্যাডভার্ব বোঝায় থাকি। ওকে, সো ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। ওকে, সো এখানে দেখো আমাদের বিশেষ্য বলতে কি বোঝায়? কোনো কিছুর নামকে বিশেষ্য বোঝায়, বা কোনো একটা সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট, বাক্যের কোনো সাবজেক্ট যদি থাকে, সাবজেক্ট বাক্যের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা কি? বিশেষ্য। ফাইন। নেক্সট হচ্ছে বিশেষণ। বিশেষ্য সম্পর্কে যা কিছু বলা হয়, ধরো আমি বললাম যে আমার কাছে একটা ঘড়ি আছে, তাহলে ঘড়িটা হচ্ছে এই বিশেষ্য। আমি বললাম আমার কাছে একটা লাল ঘড়ি আছে, লালটা কি? ঘড়িটাকে বুঝাইছে না? বিশেষ্য সম্পর্কে বলা হয়েছে যেটা হচ্ছে লাল, দ্যাটস ওয়াই বিশেষণ হবে লাল। বুঝছো আশা করি। নেক্সট হচ্ছে ক্রিয়া। ধরো আমি ভাত খাই, এখানে খাই ওয়ার্ডটা কি? খাই হচ্ছে ক্রিয়া, যে কাজটা করা হয় সেটাই হচ্ছে ক্রিয়া। ফাইন। নেক্সট হচ্ছে সর্বনাম। আমি, দেখো তুহা ভাত খায়, এটা না বলে আমি বলছি আমি ভাত খাই, অর্থাৎ এখানে যে আমি ওয়ার্ডটা ইউজ করছি যে সেটার মাধ্যমে কিন্তু আমার নামটাকে রিপ্লেস করা হয়েছে। তাহলে কোনো কিছুর নামকে রিপ্লেস করার জন্য বা বিশেষ্যকে রিপ্লেস করার জন্য যে ওয়ার্ড ইউজ করা হয় তাকেই বলা হয় সর্বনাম। ফাইন। নেক্সট হচ্ছে এখন আসো, ধরো ক্রিয়া পড়লাম, এটা পড়লাম, এটা পড়লাম, এটা পড়লাম। যোজক মানে তো বুঝো, দুইটাকে লিঙ্কার করে, মানে লিঙ্ক আপ করে। ধরো আমি এবং শরীফুল দুইজন বাংলাদেশের বেস্ট ফাস্ট বোলার। তো এটা ধরো মুস্তাফিজ বলছে, তাহলে মুস্তাফিজ, আচ্ছা নাহিদ রানা বলা উচিত, তাহলে মুস্তাফিজ এবং নাহিদ রানা বাংলাদেশের বেস্ট ফাস্ট বোলার। এখন এই কথা যখন বলে, মুস্তাফিজের সাথে নাহিদ রানা সাথে যে একটা ও অ্যাড করছে বা এবং অ্যাড করছে, যেটাকে আমরা কনজাংশন বলে থাকি, এই কনজাংশনটাই হচ্ছে যোজক। ওকে, নেক্সট হচ্ছে অনুসর্গ মানে হলো প্রিপজিশন। যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, আমি হচ্ছে স্পুন দিয়ে মানে চামচ দিয়ে ভাত খাই, তাহলে দিয়ে ওয়ার্ডটা যে আছে, এই দিয়ে ওয়ার্ডটা মানে এক কথায় উইথ, তারপর হচ্ছে ধরো ইংলিশের প্রিপজিশনের যেসব অর্থ হয় সেসব প্রিপজিশনের অর্থগুলা কি, এটা মানে বোঝায় অনুসর্গকে। ফাইন। নেক্সটে আছে কি তুমি যে আমার কবিতা, আচ্ছা এগুলো তো বাদ। আবেগের মধ্যে আসো, আবেগ মানে হচ্ছে এক্সক্লামেশন সেন্টেন্সে থাকবে, এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকবে। সো আমাদের আবেগসূচক বা বিস্ময়কর বাক্যের মধ্যে আমরা আবেগ ওয়ার্ডগুলোকে পেয়ে থাকি। ফাইন। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা। এছাড়া আছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ বলতে বোঝায় ক্রিয়াকে যেটা আছে, মানে যে আমাদের ভার্বটা আছে, ক্রিয়া যেটা আছে, যেটা কাজ, সেটাকে কোনোভাবে নির্দেশ করছে বা কোনোভাবে মডিফাই করছে। যেমন ধরো আমি সকালবেলা দৌড়াই, ওকে, আমি সকালবেলা দ্রুত দৌড়াই, তাহলে দৌড়াই ওয়ার্ডটাকে দ্রুত বলে একটু কি মডিফাই করা হলো না? তাহলে ক্রিয়া সম্পর্কে যেটা বলা হয় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ, বিশেষ সম্পর্কে যেটা বলা হয় তাকে বলা হয় বিশেষণ। বিশেষ সম্পর্কে বিশেষণ, ক্রিয়া সম্পর্কে ক্রিয়া বিশেষণ। এই হচ্ছে আমাদের ওভারঅল এইটা সম্পর্কে একটা বেসিক। তো দেখো আজ নয় কাল তাকে আসতেই হবে, তাহলে এটার মাধ্যমে কি আমরা আজ না কাল, অর্থাৎ এখানে আমি একটা সংযুক্ত করলাম না যে তাকে আজ আসতে হবে না কাল আসতে হবে, অথবা আজ অথবা, এই যে নয় কথা দিয়ে কি বোঝায়? আসলে অথবা বোঝায়। আর অথবা মানে কি? অর কি একটা কনজাংশন না? বাংলায় যদি না পারো ইংলিশে শিখে নাও। নয় মানে কি? এখানে কি বুঝাইছে? অথবা বুঝাইছে। অথবা মানে হচ্ছে অর, আর অর মানে হচ্ছে একটা কনজাংশন। সো বাংলায় যদি মিলাইতে না পারো ইংলিশে মিলাই দিবা, বাংলা যেটা হবে ইংলিশ ওটাই হবে। তারপরে ওহে বন্ধু, তুমি একটা সম্বোধন করছো, আবার বিদায় দিয়ে দিচ্ছ, তার মানে একটা বিস্ময়সূচক, মানে তুমি হচ্ছে তাকে বিদায় জানালো। তো বিদায় যখন জানাইছো তার মানে অবশ্যই তোমার এখানে আবেগ কাজ করতেছে, তার মানে সম্বোধন সূচক আবেগ। নেক্সট, তুমি যে আমার কবিতা, তো এখানে কবিতা বলতে কি বোঝায়? কবিতা মানে হচ্ছে বিশেষ্য। নেক্সট, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, দুঃখ বিনা, বিনা মানে হচ্ছে ছাড়া, ছাড়া মানে কি? উইথাউট। তাহলে উইথাউট কি একটা প্রিপজিশন না? উইথাউট কি একটা প্রিপজিশন। ওকে, আমিন ও সামিন, আমিন ও মানে কি? এন্ড, এবং এন্ড হচ্ছে একটা কনজাংশন, কনজাংশন মানে হচ্ছে যোজক। ইজি। তারপরে মুদের মানে কি? আমাদের কি? আওয়ার কি? অবশ্যই একটা প্রোনাউন। তো দেখছো, বাংলা না পারলে ইংলিশ পারো এবং তুমি সেটা আনসারও করতে পারো। বিপদ কখনো একা আসে না, তো বিশেষ্য। সাদা কাপড় হচ্ছে বিশেষ্য, তাহলে সাদা কাপড় কি হবে? সাদা কাপড় হবে বিশেষণ। খুবই ইজি। সো এরপরে দেখো আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেন প্র্যাকটিস করি। এখানে বলছে পাঁচটা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করতে। আচ্ছা, এখানে তো আমরা অলরেডি পড়েই ফেলছি। দেখছো বাংলাতে এমন সহজ, এটা কিন্তু আমি একটা বোর্ড থেকে নিছি, এটা আমি আরেকটা বোর্ড থেকে নিছি, এবং কোয়েশ্চেনগুলো দেখো
প্রায় মনে হচ্ছে যে একটা এটাকে কপি করছে। এটাও সেম, এটাও পড়ছি। রবীন্দ্রনাথ তো একটা মানুষের নাম, তাহলে এটা কি হবে? অবশ্যই বিশেষ্য হবে। তারপরে বুঝিয়াছিলাম, বুঝিয়াছিলাম মানে কি? একটা কাজ করা না? বুঝিয়াছিলাম ভার্ব। সো এটা যদি আমার বুঝিয়াছিলাম হয় তার মানে এটা হচ্ছে ক্রিয়া। সাবাস, সাবাস মানে হচ্ছে এক্সক্লামেশনারি। দেখছো এগুলা কিন্তু মানে ধরার আগেই পারা যায়। আমাদের সমাজ আর ওদের সমাজ, আর আছে আমাদের সমাজ আর ওদের সমাজ মানে কি? এখানে এন্ড বসানো যায়, এবং এন্ড বসানোর ক্ষেত্রে কি বসাবা? এন্ড অবশ্যই একটা কনজাংশন, তার মানে এখানে কি হবে? যোজক হবে। তিনি হু হু করে হেসে উঠলেন। হেসে ওঠা হলো একটা ভার্ব, হু হু করে হাসলো, তার মানে কি? ভার্বটা কেমনে হাসে, ভার্বটা কেমনে করে এটা বল দিয়েছে, ভার্ব সম্পর্কে কিছু বলা হয়েছে। তাহলে হু হু করা, হু হু করা এটা অবশ্যই ক্রিয়া বিশেষণ। দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে শব্দ শ্রেণী নির্ণয় করা খুব ইজি। ফাইন, নেক্সটে আসো। শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। এখানে আছে তিনি এক মনে ক্রিকেট খেলা দেখছেন। আচ্ছা, খেলা দেখা হচ্ছে একটা কাজ, কেমনে করতেছে? এক মনে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। তাহলে দেখো, যদি বিশেষ্য সম্পর্কে কিছু বলা হয়তো তাহলে বিশেষণ হইতো, যদি ক্রিয়া সম্পর্কে কিছু বলা হয় তার মানে ক্রিয়া বিশেষণ। ফাইন, এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল, মিছিল হচ্ছে বিশেষ্য। কে এগিয়ে যাচ্ছে? মিছিল। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এটা, আর সাবজেক্টকে এখান থেকে মডিফাই করতেছে প্রতিবাদী, তাহলে প্রতিবাদী হচ্ছে একটা বিশেষণ। ফাইন, বাহ, বা মানে কি? অবশ্যই আবেগ। নেক্সট, দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে। রোদ কে উঠেছে? রোদ উঠেছে, তার মানে এটা কি? বিশেষ্য। মিষ্টি কি? মিষ্টি হচ্ছে একটা বিশেষণ। ফাইন, গরিবকে সাহায্য করা উচিত, কাকে সাহায্য করা উচিত? সেন্টেন্সের সাবজেক্ট, তার মানে অবশ্যই সেটা বিশেষ্য। ফাইন, তিনি আস্তে আস্তে কাজ করেন, কাজ করে এটা হচ্ছে ভার্ব, কিন্তু আস্তে আস্তে করে তার মানে হচ্ছে এটা ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া যেটা করে এটা কিভাবে করে এটার আনসার হচ্ছে যেটাতে পাওয়া যায় সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। তাহলে কাজ করে হলো ক্রিয়া, আর ক্রিয়া বিশেষণ হলো আস্তে আস্তে। ফাইন, নেক্সট হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এটা তো অলরেডি পড়ে ফেলছি। নিজেকে নিজে পড়তে চেষ্টা করো, নিজেকে নিজে পড়তে চেষ্টা করো। তাহলে এই যে নিজে, নিজেকে নিজে মানে কি? সেলফ, ওন সেলফ। এগুলা কি? এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে আলটিমেটলি আনসার কি হবে? সর্বনাম হবে। তাহলে ইংলিশে বাংলা অর্থগুলো পড়ো, তাহলে তুমি এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সলভ করতে পারবা। সো এখানে আমি আর কোয়েশ্চেন সলভ করাইতেছি না, বাকিগুলো তুমি সলভ করবা। বিগত বছরে আসা বিভিন্ন যে সব বোর্ড আছে, সব বোর্ডের সবগুলো আমি শব্দ শ্রেণী এখানে স্লাইড অ্যাড করছি। সো তুমি চাইলে এগুলো স্লাইড প্র্যাকটিস করতে পারো, বই থেকেও পড়তে পারো, বাট আমার স্লাইড পড়লেও তুমি এখান থেকে সব ধরনের সকল বোর্ডের কোয়েশ্চেন পেয়ে যাবা। সো স্লাইডের মধ্যে সব কোয়েশ্চেনই দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে স্লাইড থেকেও পড়ে নিতে পারো, বই থেকে পড়তে পারো, তোমার যেটা ইচ্ছা। বাট আমি সাজেস্ট করবো হচ্ছে বই থেকে পড়তে, কারণ বই থেকে পড়লে বেশি দিন মনে থাকে। ওকে, এখানে বলছে যে একটা হচ্ছে অনুচ্ছেদ থেকে নির্ণয় করো। ওই এটাই শব্দ কি বলে, সেন্টেন্স ওয়াইজও দিতে পারে, আবার আমাকে একটা প্যারাগ্রাফ দিতে পারে। যেমন এরকম হচ্ছে একটা অনুচ্ছেদ দিচ্ছে, এই অনুচ্ছেদ থেকে এবার তোমাকে বলতে হবে যে এটা আমি কোন ধরনের শব্দ শ্রেণী। দেখো বলছে এখানে আন্ডারলাইন করে দিছে যে এটা কোন ধরনের শব্দ শ্রেণী তোমাকে বের করতে। তো বাড়িতে সেদিন কুটুম এসেছিল, কে এসেছিল? অবশ্যই এখানে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়, তাই না? সাবজেক্ট পাওয়া যায়, সাবজেক্ট পাওয়া গেলে অবশ্যই সেটা কি? সাবজেক্ট পাওয়া গেলে অবশ্যই সেটা বিশেষ্য। ফাইন, নেক্সট হচ্ছে এক গাদা রসগোল্লা আর সন্দেশ। রসগোল্লা কি? রসগোল্লা কিন্তু বিশেষ্য, কারণ রসগোল্লা ইটসেলফ একটা নাম, নাম মানে কি? বিশেষ্য। ফাইন, নেক্সট প্রকাশ্য ভাগটা, তাহলে ভাগ হলো কি? ভাগ হলো বিশেষ্য, ভাগের সাথে এখানে দিছে প্রকাশ্য, তার মানে এটা হচ্ছে বিশেষণ। তাহলে প্রকাশ্য হবে বিশেষণ। কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেললো, ধরে ফেলা এটা কি একটা কাজ না? তাহলে এটা হবে ক্রিয়া। ফাইন, এই তো। আর হচ্ছে যে লজ্জা পেলাম, লজ্জা পেলাম, লজ্জা মানে কি? মানে আলটিমেটলি কি পাইছে? সেন্টেন্সে আমরা একটা সাবজেক্ট পাচ্ছি, এই যে আমাদের শেষ পার্টটুকু এমনভাবে হাসলো যে লজ্জা পেলাম। এই যে লজ্জা পেলাম, যদি পেলাম ওয়ার্ডটা আসতো তাহলে হয়তো ক্রিয়া, আর লজ্জা ওয়ার্ডটা কি? কি পেলাম, এটাই তো আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। তো লজ্জা হবে অবশ্যই বিশেষ্য। এর মাধ্যমে আমরা আমাদের ব্যাকরণের শব্দ শ্রেণী নির্ণয় করা শিখলাম। বিগত বছরে আসা সব ধরনের বোর্ড কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, তো তোমার খুব ইজিলি সহজ হবে যে এক্স্যাক্টলি আমি কোনটা পড়বো কোনটা পড়বো না। এখানে আমাদের স্লাইড খুব বেশি কিন্তু না, এখানে মাত্র এতক্ষণ পর্যন্ত আমরা হয়তো 40টা স্লাইড
চেঞ্জ করছি। 40টা স্লাইডের মধ্যে তুমি কিন্তু ইতিমধ্যে কয়টা টপিক পড়ছো? ইতিমধ্যে তুমি উচ্চারণ পড়ে ফেলছো, ইতিমধ্যে তুমি বানান পড়ে ফেলছো, ইতিমধ্যে শব্দ শ্রেণী পড়ে ফেলছো। এবার আসো নেক্সট যে 4th টপিকটা আছে, সেই টপিকটা হচ্ছে বাংলা শব্দ গঠন। তো বাংলা শব্দ গঠনের মধ্যে তোমার সব পড়ার দরকার নাই, সমাস পড়ার দরকার নাই, তুমি শুধুমাত্র উপসর্গ এবং প্রত্যয় এই দুইটার যে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনটা পড়বা। সো এখান থেকে এই কোয়েশ্চেনগুলোই আছে সবচেয়ে বেশি যেটা আসে, এবং আমার সময়ও আসছিল, আমি মানে একটা প্রশ্নে আসলে উপসর্গ থেকে সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে এটা হচ্ছে মাস্ট, মানে এখানে সবগুলোই মাস্ট। আসলে তোমার এত সাজেশন দিতেছি, সাজেশন থেকে কম্পেয়ার করার চেষ্টা করো না, বাট স্টিল আমি বলবো যে তুমি যদি রিস্ক ফ্রি থাকতে চাও সবগুলো পড়ো। কিন্তু ধরো তোমার একটাও মুখস্থ হইতেছে না, পরীক্ষার আগের রাতে তুমি হচ্ছে আমার ভিডিওটা দেখছো, পরীক্ষার দিন সকালে ভিডিওটা দেখতেছো, কিন্তু এতদিন পর্যন্ত তুমি কোনোদিন পড়ো না এইসব, তাহলে তুমি অবশ্যই এটা দেখবা, ঠিক আছে? এইচএসসি পরীক্ষার জন্য যে হইতে হবে তা না তো, কলেজের পরীক্ষার জন্য সেম জিনিস, তুমি কলেজের পরীক্ষার জন্য তুমি এই জিনিসটাই দেখে যাবে। আর বাকিগুলো অবশ্যই দেখা উচিত। আমি বলবো যে পরীক্ষায় যদি রিস্ক ফ্রি নিয়ে দেখতে চাও, পরীক্ষায় চাপ মুক্তভাবে পরীক্ষা দিতে চাও, তাহলে এটা অবশ্যই দেখে নেওয়া উচিত সবগুলা। তো এখানে আমাদের কোয়েশ্চেনের আনসার দেওয়া আছে, আমার তো এগুলো তিলাওয়াত করে দিলে লাভ নাই, এটা তোমাকে দিন শেষে মুখস্থ রাখতে হবে। সো তুমি অবশ্যই এগুলো মনে রাখার চেষ্টা করবে। এই তো আমাদের গেল 4টা টপিক শেষ। এবার আসো বাক্য রূপান্তর। সো বাক্য রূপান্তর কেমনে পড়তে হয় দেখো, একটা সেন্টেন্সে কি দেওয়া থাকে, একটা সেন্টেন্সে দেওয়া থাকে একটা সেন্টেন্স, সাথে হচ্ছে লিখে দেওয়া থাকে যে এটা কিসে পরিণত করবা। এটা তুমি নেতিবাচক বানাইতে পারো, যৌগিক বানাইতে পারো, হাবিজাবি তোমার যেটা মন চায় এরকমভাবে চেঞ্জ করতে পারো, এবং সেটাকে মানে এটা চেঞ্জ করে এখানে হচ্ছে রেজাল্টগুলো লেখা আছে, মানে এই পাশে হচ্ছে প্রশ্ন দেখা আছে আমার স্লাইডের, এই পাশে হচ্ছে আনসারগুলো লেখা আছে। তুমি যখন পরীক্ষায় লিখো, এইচএসসি পরীক্ষাতে যখন লিখবা, তখন কিভাবে লিখবা, তখন খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। এতক্ষণ পর্যন্ত আমি যে কয়টা দেখাইলাম, উচ্চারণ, বানান, হাবিজাবি যে কয়টা ছিল, যেভাবে স্লাইডে লেখা আছে অমনি পরীক্ষা আনসার করবা। আর এটার মধ্যে বাক্য রূপান্তরের ক্ষেত্রে তোমার এত সময় আসলে থাকবে না যে প্রদত্ত শব্দ দেয়া থাকবে তুমি এটা আবার এইসব লিখবা, তোমার এটা লেখার দরকার নেই। পরীক্ষার হলে শুধুমাত্র তুমি এটাই লিখবা, পরীক্ষার মধ্যে শুধুমাত্র এটা লিখবা, পরীক্ষায় অনলি এটা, পরীক্ষায় অনলি এটা, ওকে, এই পার্টটুকু লিখবা। মানে কোয়েশ্চেন তোলার কোনো দরকার নাই, পরীক্ষা আনসার করার সময় শুধুমাত্র এটাই লিখবা, ঠিক আছে? ফাইন, ওকে। তো তুমি যেটা করতে পারো, মানে করলে তোমার জন্য হয়তো ইফেক্টিভ হইতে পারে, বা টিচার ধরো তোমাকে অনেক ক্ষেত্রে হইতে পারে যে ইগনোর করতেছেন কোয়েশ্চেনে মার্ক দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, ধরো এটা হচ্ছে আমার ক মার্কের কোয়েশ্চেন দেওয়া আছে, এটা হলো খ, এটা গ, এটা ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ এবং ঝ, এই তো। তো তুমি লিখবা কি, তুমি লিখবা হচ্ছে 1 নং প্রশ্ন উত্তর লিখলা, মানে কত নাম্বার প্রশ্ন উত্তর, 4 নম্বর বা 5 নম্বর প্রশ্ন উত্তর, ক তুমি দিছো, দেওয়ার পরে তুমি আগে যৌগিক, ধরো নেতিবাচক চাইছে ক নাম্বারে, তুমি হচ্ছে আগে নেতিবাচক লিখে রাখতে পারো, দিয়ে তারপর শুরু করতে পারো। এতে যেটা সুবিধা হইতে পারে সেটা হলো, কোনো টিচার যদি ভুলেও যান যে এটা এক্স্যাক্টলি কোন কোয়েশ্চেনটা, তাহলে তার মনে হবে যে নেতিবাচক। যদি টাইম থাকে তো তাহলে লেখার চেষ্টা করবা, না থাকলে না লিখলেও অসুবিধা নাই। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আর কি। ধরো টিচার যদি এরকম হয় যে উনি হচ্ছে ভুলে গেছেন যে এই কোয়েশ্চেনটা জানি কোনটা কোয়েশ্চেন ছিল, এটা মনে হয় নাই, আন্দাজি হচ্ছে কেটে দিল, এরকম যাতে না হয় সেজন্য রিস্ক ম্যানেজমেন্ট টাইপের ওয়ে হচ্ছে এটা, ওকে। বাট এটা এভাবে লিখলে হচ্ছে সুন্দর লাগে না খুব বেশি, এইভাবে লিখলে সুন্দর লাগে বক্স বানায় লিখতে পারলে, অথবা বক্স ছাড়াও যদি লিখো তাও ওই মানে নেতিবাচক দিয়ে না শুরু করলে সুন্দর লাগে, কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু ওইভাবে হয়। নেতিবাচক যদি তুমি আগে থেকে লিখে রাখো, তাহলে পরেরটুকু টিচারের এটার মনে ভুল পড়বে না যেটা নেতিবাচকের কোয়েশ্চেনটা ছিল, না যৌগিকের কোয়েশ্চেনটা ছিল, না অনুজ্ঞার কোয়েশ্চেনটা ছিল, এটাতে ওনার আর মানে কি বলা যায়, ভুল হওয়ার চান্স কম থাকবে। কারণ তুমি তো এখানে সবগুলো আনসার করতেছো না, ইভেন সিরিয়ালেও তুমি আনসার করতেছো না, সিরিয়ালি যখন আনসার না করো তখন কিন্তু এরকমভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপর আমরা যেখানে ছিলাম যেটা হলো শব্দ থাকলে সেটা বাক্যান্তর কেমনে করব, মনে রাখবা একটা জিনিস, সেটা হলো কোনোভাবে মিনিং চেঞ্জ করা যাবে না, মিনিং আনচেঞ্জড থাকবে, মিনিং কি থাকবে, আনচেঞ্জড থাকবে। তার মানে শব্দের অর্থ বা বাক্যের অর্থ চেঞ্জ করা যাবে না, জাস্ট আগে তুমি যে ওয়ার্ডটা ইউজ করছিলা ওয়ার্ডটা এবার ভিন্ন কোনো ওয়ার্ড চেঞ্জ করবা। যেমন ধরো এখানে লিখছো অনুষ্ঠানটি আমি উপস্থাপন করব, এইটা হচ্ছে আমাদের একটা ইতিবাচক শব্দ ছিল, সেটাকে তুমি নেতিবাচক বানাইতে চাও, তাহলে কি বলবা, অনুষ্ঠানটা আমি উপস্থাপন
করবো না বলার তো সুযোগ নাই, কারণ তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে বলবা যে অনুষ্ঠানটা আমি উপস্থাপনা না করে পারলাম না, ঠিক আছে? তো এখানে না করে পারবো না, এই তো হয়ে গেল। সো আমাদের হচ্ছে এরকমভাবেই আনসার করতে হবে। নেক্সট, অনুগ্রহ করে সব খুলে বলুন। দেখো জিজ্ঞেস করছে যৌগিক সেন্টেন্স লিখতে। যৌগিক সেন্টেন্স মানে কি ভাই? যৌগিক মানে হচ্ছে এখানে আমার একটা এবং অথবা কিন্তু এগুলো থাকবে, মানে একটা কম্পাউন্ড ওয়ার্ড থাকবে এবং অর মানে এন্ড অর বাট আর কি, সোজা কথা, এবং অথবা কিন্তু এগুলো থাকবে। আর দুই পাশে দুইটা ক্লোজ থাকবে। ক্লোজ মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, এই পাশে একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। মানে বলতে পারো দুইটা সেন্টেন্স হিসেবে লিখবো, তার মাঝখানে একটা এন্ড অর বাট দিয়ে জুড়ে লাগিয়ে দিব। এই হচ্ছে আমাদের এখানে যৌগিক। অনুগ্রহ করে সব খুলে বলুন, তাহলে অনুগ্রহ করুন এবং খুলে বলুন, সব খুলে বলুন। ওয়ার্ড মিস দেওয়া যাবে না, এতে সব আছে, সব মিস দেওয়া যাবে না কিন্তু। অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন, ঠিক আছে? ওয়ার্ড মিস দেওয়া যাবে না, এটা একটা ইম্পর্টেন্ট কথা। আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বলছে বিস্ময়সূচকভাবে লিখতে। তাহলে এখানে তুমি কি লিখবা? এক্সক্লামেশন মার্ক কিন্তু এখানে মাস্ট। এক্সক্লামেশন মার্ক না দিলে তুমি এই কোয়েশ্চেন জিরো, এটাতে জিরো পাবা। এক্সক্লামেশন অবশ্যই দিতে হবে যদি তোমাকে আবেগসূচক বা বিস্ময়সূচক শব্দ লিখতে বলে। আচ্ছা, এক্সক্লামেশন দিলা, আর বাকিটুকু তো তুমি এমনি নিতে পারা উচিত। বাহ, আমাদের দেশ কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, অথবা বাহ, কি সুন্দরভাবে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এমনি তো বলি আমরা। তো আমাদের নর্মাল কমন সেন্স যেটা বলে, এটা দিয়ে আমরা এটা সলভ করতে পারি। সো যাদের কমন সেন্স হাই আছে তারা এটা সলভ করবা। মানে কমন সেন্স বলতে হাই থাকা লাগে না, নর্মাল থাকলে এটা পারা যায়। যেমন ধরো আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। তো এটা জটিলভাবে লিখলে কেমনে হয়? যখন আমরা পৌঁছালাম, এখানে সেন্টেন্সটা আমি আবার পড়ি। যখন আমরা পৌঁছলাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। সো এই হচ্ছে আমাদের এখানে কাহিনী, আর কোনো কাহিনী নাই, সব খুবই ইজি জিনিস। বাট তোমাকে এটাই যে তোমার সেন্টেন্স মেক করা পারতে হবে এবং কোনো ওয়ার্ড বাদ দেওয়া যাবে না, মিনিং চেঞ্জ করা যাবে না। তোমার নিজের ভাষায় লিখলেও কোনো অসুবিধা নাই। অলসো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে টেন্সও সেম রাখতে হবে। টেন্সও সেম রাখতে হবে। ধরো এখানে বলছে হচ্ছে করব, তুমি এখানে পারবই লিখতে হবে, পারলাম বা পেরেছিলাম এভাবে লিখলে হবে না। সো তোমাকে হচ্ছে টেন্সটাও সেম রাখতে হবে, এটাই হচ্ছে মেন কথা। সো এটা যদি পারো তাহলে হচ্ছে তুমি এইগুলা কোয়েশ্চেন সলভ করতে পারো। না, এটা পড়া লাগে না আসলে, একবার জাস্ট রিডিং দিবা। তুমি জাস্ট আমার ক্লাসের পরে একবার রিডিং দিবা, এনাফ। ওকে ওকে, এগুলো তোমার সবগুলো যে মনে রাখতে হবে তা কোনো বিষয় না, মনে রাখার প্রয়োজন নাই। পরীক্ষার হলে যেটা মাথায় আসবে ওটা লিখবা এবং আনসার এগুলো হয়েও যায়, ঠিক আছে? এগুলো আনসার হয়ে যায়, এগুলোতে প্যারা খাওয়া লাগে না। তবে যেটাতে প্যারা খাইতে পারো সেটা হচ্ছে তোমার যদি কমন সেন্স কম থাকে বা মানে পরীক্ষার হলে ব্রেন হয়ে যায়, লক হয়ে যায়, সেক্ষেত্রে তুমি হয়তো বাক্য রূপান্তর না দিয়ে এটার মধ্যে প্রশ্ন উত্তর দিতে পারো। বাট প্রশ্ন উত্তর দিলে কিন্তু পরীক্ষায় টাইম বেশি লাগে। অলসো প্রশ্ন উত্তর দিলে মনে রাখা লাগে। সোজা কথা হচ্ছে আমার বাংলা সেকেন্ডে তো মনে রাখার সময় কি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে কুল পাই না, আবার কোথা থেকে বাংলা সেকেন্ড। তো এরপরে আচ্ছা, নেক্সট, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। সো বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের মধ্যে আমরা কি পড়বো? এখানে একটা ভুল সেন্টেন্স দেওয়া থাকবে, এখানে আমার সঠিক সেন্টেন্স আমাকে লিখতে হবে, এটাই তো। সো আমরা হচ্ছে যদি ভুল সেন্টেন্সের কথা দেখি, প্রথমে আছে অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করেন। আচ্ছা, এখানে তো দেখতেছি সব ঠিকই আছে, না অপরাহ্ন বানান ভুল আছে। আচ্ছা, অপরাহ্ন বানান ভুল আছে, এটা তোমার পূর্বাহ্ন লেখার সময় এভাবে লেখা হয়, অপরাহ্ন লিখলে এমনি লেখা হয়। তাহলে অপরাহ্ন এই সেন্টেন্সে বানান ভুল আছে। যা ভুল থাকতে পারে, যে কোনো কিছু ভুল থাকতে পারে। হইতে পারে ওয়ার্ডে বানান ভুল, হইতে পারে পাংচুয়েশন ভুল, হইতে পারে সেন্টেন্স মিলে নাই, হইতে পারে অর্থ মিলে নাই, যে কোনো কিছু। তাহলে এখানে হচ্ছে আমরা পাইছি এটা হচ্ছে বানান ভুল। অন্যভাবে বলতে কি? আচ্ছা, অন্যভাবে, ও আচ্ছা, খাবার নাই তাই অন্যভাবে, মানে অন্যের অভাবে, খাবারের অভাবে। প্রতি ঘরে ঘরে হাহাকার। আচ্ছা, ঘরে ঘরে যখন তুমি লিখছো অলরেডি কিন্তু এটাই মিন করে যে সব ঘরে কি হাহাকার। তাহলে আবার প্রতি লেখার তো দরকার নাই, প্রতি ওয়ার্ডটা লিখলে রিডান্ডেন্সি হয়ে যায়। তো এই শব্দ প্রয়োগের মধ্যে, মানে এই যে কি বলে শব্দ প্রয়োগ না অপপ্রয়োগ, এটার মধ্যে সবচেয়ে বেশি যে মিস্টেকটা তুমি পাবা সেটা হচ্ছে রিডান্ডেন্সি 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে বানান ভুল, আর 3 নম্বরে হচ্ছে অর্থ ম্যাচ করে না, সেন্টেন্সের আসক্তি নাই। তারপর দেখো অন্যায়ের ফল দুর্নিবার্য। অন্যায়ের ফল দুর্নিবার্য বলতে কি জিনিস জীবনে শুনি নাই, অনিবার্য, এটা বাদ। তাহলে এখানে হচ্ছে বানান ভুল আছে। নেক্সট, অপমান হবার ভয় নেই। অপমান হবার ভয় নেই,
অপমান হবার কিছু না, অপমানিত। তাহলে অপমান হয় না, অপমান করা যায় কিন্তু অপমানিত হওয়া লাগে। অর্থাৎ অপমান হচ্ছে কাইন্ড অফ বলতে পারো যে আরেকজনকে করা যায়, অপমানিত হচ্ছে নিজে হইতে হয়, মানে নিজে যদি হও তাহলে অপমানিত। তাহলে এটা হচ্ছে আমাদের অপমান হবার না, অপমানিত হওয়ার। আচ্ছা, অশ্রু জলে বুক ভেসে গেল। তাহলে অশ্রু জলে, অশ্রুও তো একটা পানি, জলও তো পানি, তো আলটিমেটলি দুইটা তো একই হয়ে গেল। তাহলে এটা হবে না, এটা হচ্ছে আমাদের অশ্রুতে বা অশ্রুতে বলতে পারো অথবা চোখের জলে বলতে পারো, অশ্রুতেই বলবা, অশ্রুতে বুক ভেসে গেল, এমনি বলা যায় আমাদের আনসার। সো এই হচ্ছে আমাদের ওভারঅল। তুমি এখান থেকে যদি কোয়েশ্চেনগুলো জাস্ট সলভ করে যাও, এখানে বিগত বছরের সব কোয়েশ্চেন দেওয়া আছে, তুমি জাস্ট যদি এই পেজগুলো জাস্ট রিডিং পড়ে যাও তাহলেই কিন্তু আমাদের এটা আর পড়া লাগে না। এবং তুমি, আমি তো এটাতে লট করে দিলে লাভ নাই, তুমি আলটিমেটলি বুঝতে পারবে যে কমন সেন্স থাকলেই, যেমন ধরো ভাতের বেগার বলতে তো কোনো ওয়ার্ড নাই, ভূতের বেগার হইতে পারে, সো ইয়েস ভূতের বেগার হবে। এরকম ভাবে আগামীকাল বলতে তো কিছু আগামীকাল বলতে ওয়ার্ড আছে, কিন্তু আসছে আগামীকাল কি, আগামীকাল তো আগামীকালই আসছে, মানে এটা দিয়েও আগামী বোঝায়, আসছে ওয়ার্ড দিয়েও আগামী বোঝায়, আগামী দিয়েও আগামী বোঝায়। সো আলটিমেটলি ডাবল রিডান্ডেন্সি হয়ে গেল, দ্যাটস ওয়াই আগামীকাল হবে, শুধুমাত্র আসছেটা হবে না। এরকম ভাবে তুমি হচ্ছে এগুলো সলভ করতে পারবা। এবং বিগত বছরে আসা সব কোয়েশ্চেন যেহেতু এখানে সলভ করা আছে, দ্যাটস ওয়াই তুমি চাইলে শুধুমাত্র এটা পড়ে প্রিপারেশন নিতে পারো, কোনো প্যারা খাবা না। এবং তুমি চাইলে বই থেকেও পড়তে পারো, তোমার যেটা ইচ্ছা, তোমার কাছে যেটা ভালো লাগে। সো এরপরে কি পড়বো আমরা, এরপরে হচ্ছে আমরা কোথায় যাব, অনেক কোয়েশ্চেন আছে, ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো লাগে ওটাই পড়বা। নেক্সট হচ্ছে আমরা হচ্ছে কোথায় পড়বো, পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ এবং অনুবাদ আছে, অনুবাদ আল্লাহর রহমতে বাদ। এখন ধরো পারিভাষিক শব্দ, এটা কি কমন পড়বে? ইয়েস, বিগত বছরে আসা সব কোয়েশ্চেন যদি তুমি পারো তাহলে পারিভাষিক শব্দ কমন পড়বে। পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়? ইংলিশ ওয়ার্ডের ওয়ার্ড মিনিং। যেমন ধরো আমরা ইউজ করে থাকি, কার কথা বলবো, সবচেয়ে ইজি যে হচ্ছে একাডেমি, ঠিক আছে, অমুক একাডেমি তমুক একাডেমি, অনেক নাম শুনবা। তো একাডেমি অর্থ আসলে কি, এটা বেশিরভাগ মানুষই জানে না। সো এমন কিছু ওয়ার্ড আছে আমাদের ইংলিশে, যেসব ওয়ার্ড আমরা আসলে বাংলাতে ইউজ করি এবং সেসব ওয়ার্ডের বাংলা আমরা প্রায়শই জানি না। এই টাইপের ওয়ার্ডগুলো বেসিক্যালি এখানে দেওয়া হয়। সো একাডেমি মানে হচ্ছে বিদ্যানিকেতন, ঠিক আছে। তারপর ধরো আমরা বলি যে আমাদের অথরিটি, এটা অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ। এরকম অনেক কিছু আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, তাই না? অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। এরকমভাবে ইংলিশে অনেক ওয়ার্ড আছে যেটা আসলে বাংলায় হয়ে গেছে, মানে আমরা বাঙালিরা এত বেশি ইউজ করি, এটা মনে হয় যে বাংলা ওয়ার্ড। একটা গল্প আছে যে এক লোক হচ্ছে বাংলাদেশ থেকে একবার সৌদি আরব গেছিল। সৌদি আরব যাওয়ার পরে তার কাছে মনে হয়েছে, মানে সৌদি আরব থেকে যখন সে ব্যাক করছে, আবার বাংলাদেশে ব্যাক করছে, মানুষ জিজ্ঞেস করছে সৌদি আরবের কেমন লাগছে বা কি ভাষা, মানে এক কথা সংস্কৃতিটা কেমন। সে বলছে ওখানকার মানুষ সব কথাই আসলে আরবিতে বলে, কিছু বুঝি না, কিন্তু শুধুমাত্র আজানটা দেয় বাংলায়। সো আজান কিন্তু বাংলায় দেয় না, আজান আরবিতেই দেয়, কিন্তু আজান যেহেতু আমরা এত বেশি ইউজ করি, আমার কাছে মনে হয় যে ওটা মানে বাংলাই বলে। তো এই সেম জিনিসটা হচ্ছে এখানে ঘটে। পারিভাষিক শব্দ ইংলিশ ওয়ার্ডগুলো হচ্ছে এরকম, এবং ইংলিশ ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আনসার হচ্ছে এটা। তুমি জাস্ট কি লিখবা, ওয়ার্ড লিখবা, ইংলিশটা বাংলা লিখবা। এভাবে তুমি চাইলে বক্স বানিয়ে দিতে পারো, তুমি চাইলে বক্স ছাড়াও দিতে পারো, তোমার কাছে যেটা ভালো লাগে। তো বক্স দিতে পারলে খুবই ভালো হয়, বক্স দিয়েই আনসার করার চেষ্টা করবা। অনুবাদ না লিখে এখানে অর্থ লিখো, তাহলে বেশি সহজ হয়, মানে বেশি ভালো হয়। অনুবাদ তো একটা টপিক আছে আলাদা, এখানে সবগুলা বিগত বছরের সব কোয়েশ্চেন দেওয়া আছে। তুমি চাইলে বই থেকে সলভ না করে এখান থেকে সলভ করতে পারো, এখানে সবগুলা একসাথে দেওয়া আছে। সো এই আর কি কথাবার্তা, তুমি হচ্ছে জাস্ট এগুলো দেখে নিবা, এতেই তোমার দেখবা যে পারিভাষিক শব্দ একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে গেছে। সো আমাদের ক্লাসের এখন পর্যন্ত ভিডিও টাইম হয়েছে 33 মিনিট, এবং 33 মিনিট আমরা ফুল গ্রামার শেষ করে ফেলছি। ইয়েস, তুমি মেইন পরীক্ষা তো এই কাজটাই করবা। আমার মেইন পরীক্ষায় মনে আছে আমার 40 মিনিটের মধ্যে গ্রামার শেষ হয়েছিল, বাট আমি আসলে লেট করে লিখছি, কারণ আমার মনে হয়েছে যে না, গ্রামার যদি ভুল যায় তাহলে আমার একটা মানে ফিক্সড মার্ক মিস যাবে, দ্যাটস তো আমি গ্রামার একটু টাইম দিছি। বাট এটা কিন্তু আরও স্লো, মানে আরও কম টাইমে সলভ করা পসিবল। যেমন 30 মিনিটে আমার অনেক বন্ধুরা আছে যারা হচ্ছে বাংলা সেকেন্ডের একদম গ্রামাটিক্যাল যা আছে সব শেষ করে ফেলছিল, পারিভাষিক শব্দ সহ। সো এখন তোমার কাছে কতটুকু টাইম আছে? এখন তোমার কাছে নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা 20 মিনিট কমপক্ষে হলেও আছে, 2 ঘন্টা 20 মিনিট আছে। 2 ঘন্টা 20 মিনিটে তুমি কি লিখবা? 2 ঘন্টা 20 মিনিটে তুমি প্রতিবেদন লিখবা, সংলাপ লিখবা, বৈদ্যুতিন চিঠি লিখবা, ভাব সম্প্রসারণ লিখবা, এবং
রচনা লিখবা। তো আসো আমরা হচ্ছে প্রতিবেদন দেখি। এখানে প্রতিবেদনের বেশ কয়েকটা সাজেশন দেওয়া আছে, তুমি চাইলে এগুলো প্র্যাকটিস করে যেতে পারো। আমি সবসময় একটা জিনিসই পড়তাম, সেটা হচ্ছে খাদ্য ভেজাল। সম্ভবত আমার সময়ও খাদ্য ভেজাল সম্পর্কেই পরীক্ষা আসছিল। আমি কলেজেও আমার পরীক্ষা আসছিল, আমি খাদ্য ভেজাল দিয়েছিলাম। এরপরে মনে হচ্ছে টেস্ট পরীক্ষাতে ওইটাই আসছিল, আবার এইচএসসি পরীক্ষাতে ওইটাই আসছিল। সো এরকম তোমার এই রিসেন্ট টাইমে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কেই আসতে পারে, ঠিক আছে? সো এগুলো পড়বা। যেহেতু তোমাদের একক বোর্ডে পরীক্ষা হবে, মানে সব বোর্ডে হচ্ছে সেম কোয়েশ্চেন, সো অনেক বেশি ভেরিয়াস কোয়েশ্চেন যে হবে ওরকম না। বিগত বছরে আসা কোয়েশ্চেন একটা এখান থেকে হয়তো দিয়ে দিতে পারে। নেক্সটে আসো, এখন প্রতিবেদন আমি লিখবো কিভাবে, এটা অনেকে জানে না। প্রতিবেদন লেখা কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। সো এর মধ্যে আমরা বেসিক্যালি ভাগ করতে পারি আমাদের পরীক্ষার জন্য 3টা ভাগে। একটা ভাগ হচ্ছে তুমি তোমার স্কুলে লিখবা, স্কুলের প্রতিবেদন প্রকাশ করবা। একটা হতে পারে তুমি সাংবাদিক না, ধরো আমি হচ্ছে তাজওয়ার হাসনাত তোহা, আমি কিন্তু সাংবাদিক না। তো যদি আমি সাংবাদিক না হয়ে থাকি, আমি চাচ্ছি আমার লেখাটা আমি কোথায় প্রকাশ করব, আমাদের যে কোনো একটা পত্রিকার কথা চিন্তা করো, সে পত্রিকায় প্রকাশ করলাম। সো একটা হইতে পারে তুমি হচ্ছে স্কুলের স্টুডেন্ট এবং স্কুলে হচ্ছে তুমি একটা প্রতিবেদন প্রকাশ করতেছো। একটা হইতে পারে তুমি একজন নর্মাল ব্যক্তি যে পত্রিকায় লেখা প্রকাশ করতে পারো। আর একটা হলো তুমি সাংবাদিক হিসেবে সেটা প্রকাশ করবা। তো আমাদের পরীক্ষা বেসিক্যালি 1 নাম্বার এবং 3 নাম্বার, আমি যে 3টা টাইপস বললাম, একটা হচ্ছে তুমি তোমার স্কুলে লিখবা, তাহলে তুমি তোমার প্রতিষ্ঠানে লিখতেছো, প্রতিষ্ঠান বরাবর প্রাতিষ্ঠানিক। একটা হলো নর্মাল মানুষ, পিপল, যেটা হচ্ছে সংবাদপত্রে লিখবে, সংবাদপত্রে লেখা পাঠাবা, সংবাদপত্রে লেখা পাঠানো। আর আরেকটা হলো সাংবাদিক। ওকে, সো পরীক্ষায় বেসিক্যালি তোমাদের পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় এই 1 নাম্বারটা এবং 3 নাম্বারটায় 99% আসে, 2 নাম্বারটা সাধারণত আসে না। এটা আসতো এসএসসি পরীক্ষায়। সো এখন তোমরা যেহেতু আরো সিনিয়র হইছো এবং সামনে হয়তো অনেকে সাংবাদিক হবা, তো অনেকে হইতেই পারো সাংবাদিক। তো এখন এই জন্য হচ্ছে তোমাকে আগে থেকে একটু প্রিপেয়ার রাখতেছে আর কি। দেখো, যদি আমরা এই যে আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দেখি, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে নর্মালি যেমনি তুমি অ্যাপ্লিকেশন লিখো, এই উত্তর তো থাকবে না, 1 নং প্রশ্ন উত্তর দিয়ে তুমি হচ্ছে দাগ দিবা। তারপরে 16 এপ্রিল 2023 তুমি হচ্ছে এটা পরীক্ষার তারিখ দিতে পারো। বরাবর অধ্যক্ষ অমুক কলেজ দিলা ঢাকা, দাড়ি দিলা, শেষ। বিষয় দিলা অমুক, তারপরে সূত্র দিলা এত, এটা একটা সূত্র দিলা, বানায় রাখলাম, একটা মুখস্থ করে রাখলা, শেষ। একটা যে কোনো সূত্র, এবং সূত্রটা বেসিক্যালি এরকম হয়ে থাকে, ধরো তুমি যে একটা কলেজ দিলা, যে কলেজের নাম দিছো তুমি, সেই কলেজের সংক্ষিপ্ত রূপ, যেমন এখানে হচ্ছে ভি নু স্কু, এরকম টাইপের, এরকম আর কি, ভি নু স্কু বা ভি নু ক, এরকম দিয়ে হচ্ছে সাধারণত সূত্রগুলা হয়। যেমন ধরো নটরডেম কলেজের কথা বলি, তাহলে ন ডে ক, এইভাবে সাধারণত সূত্রগুলো শুরু হয়। তো তুমি একটা সামথিং কিছুটা দিলা এবং তারিখটাও দিলা, দেওয়ার পরে শেষ। এরপরে যাবে হচ্ছে জনাব, আপনার আদেশক্রমে অমুক স্কুল কলেজে, এমন একটা কলেজে সম্প্রতি যে বাংলা নববর্ষ উদযাপন, আচ্ছা এটা ভুল আছে, উদযাপন অনুষ্ঠান হয়ে গেল, সে সম্পর্কে আপনার সমীপে নিম্নোক্ত প্রতিবেদন উপস্থাপন করলাম। এই তো তুমি দিলা, একটা লাইন লিখলা। এটা কিন্তু প্রথমে সবার জন্য কমন, যে প্রতিবেদনই হোক না কেন। এখানে জাস্ট নববর্ষের কথাটা লেখা আছে, এখানেও নববর্ষ সম্পর্কে লেখা আছে, এই ওয়ার্ডটা জাস্ট হয়তো চেঞ্জ হবে, যেটা তোমার সাবজেক্টে দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে, এটা দেখে তুমি বসাবা। আর বাকি যা কিছু আছে হুবহু তুমি সেম বসাবা, হুবহু কি বসাবা, সেম বসাবা। যেহেতু তোমার পরীক্ষা 4 তারিখ, তো আমি এখানে লিখে দিলাম 4 আগস্ট 2026। আচ্ছা না, আগস্ট না, তো তোমার তো পরীক্ষা জুলাই, সরি, কিছু হবে না, মানে যেটাই লেখো ডাজন্ট ম্যাটার আসলে, স্টিল আমি লিখে দিলাম। কারণ পরীক্ষার দিন তোমার আসলে আর কোনো তারিখ মনে পড়বে না, এটা হলো বাস্তবতা। পরীক্ষার দিন তোমার আর কোনো তারিখ মনে পড়বে না। সো এখানে হচ্ছে তুমি নববর্ষ সম্পর্কে অনেক কথা লিখছো, তোমার যেটা ইচ্ছা, মনে যেটা চায়, মন মাধুরী মিশায় সব কিছু লিখছো, তোমার কিন্তু লিখলা। তারপরে একদম সব কিছু লিখে শেষ করলা। এবং কোনো যদি তার ধরো অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানে কি সভাপতি বক্তব্য রাখে, সভাপতি কি বক্তব্য রাখছে, এবং আলটিমেটলি তুমি তোমার প্রতিবেদনটাকে শেষ করবা। এইখানে আলটিমেটলি অনেক কথাবার্তা লেখা আছে। লেখার পরে
লাস্টে হচ্ছে এইটা লিখবা যে নিবেদক অমুক তমুক অমুক হচ্ছে যে লিখছে সে হচ্ছে এটা লিখবে, ঠিক আছে। ধরো তুমি লিখছো, তাহলে তুমি লিখবা হচ্ছে তুমি শিক্ষার্থী হিসেবে লিখতেছো, তাহলে তাজওয়ার হাসান তোহা আর শিক্ষার্থী অমুক ক্লাসের আর কি, মানে এটা লিখে দিবা যে কোন ক্লাসের শিক্ষার্থী, একাদশ শ্রেণীর শিক্ষার্থী নোটর ডেম কলেজ, এভাবে দিলা। এইভাবে হচ্ছে তোমার প্রতিবেদনটা লিখতে হয় যদি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয়ে থাকে। সো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে উপরে হচ্ছে ওই সেম জিনিসটা সেম থাকবে, এই জিনিসটা সেম থাকবে। তাহলে দেখো এই স্লাইডটা এবং এই স্লাইডটা এটা কিন্তু সবার জন্য সেম, আর মাঝখানে তোমার যেটা মন চায় মনের মাধুরী মিশাই লেখো। তবে বাই দ্য ওয়ে একটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে অবশ্যই হেডিং দিতে হবে একটা। এই যে হেডিং, এই হেডিংটা কোথায় দিতে হবে? এই হেডিংটা লেখা শুরু করার আগে দিতে হবে। মানে ধরো এই জনাবের কথা লিখলা, লেখার পরে এরপর এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে এখানে একটা হেডিং দিবা। সাধারণত দেখা যায় একটু লেখার পরে পেজের 50-60% জায়গা শেষ, তারপরে তুমি হেডিংটা দিবা, যতটুকু লেখা যায় এই পৃষ্ঠায় লিখবা, আর 2-3 লাইন হয়তো লেখা যাবে, 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন লিখছো, লেখার পরে বাকিটুকু পরবর্তীতে পেজগুলোতে কন্টিনিউ করতে থাকবা। এখানে কোনো অসুবিধা নাই, কোন পেজে কতটুকু লিখছো না লিখছো ডাজন্ট ম্যাটার, বাট এটুক তো মিনিমাম তোমাকে একটা পেজের মধ্যে লিখতে হবে, তাই না? এটুক তো তোমাকে একটা পেজের মধ্যে লিখতে হবে, আর এটা তো তুমি এই পেজের মধ্যে পেয়ে যাবা। সো এখানে আশা করি কোনো একটা ঝামেলা হবে না তোমার। ফাইন, নেক্সটে আসো। এই প্রতিবেদন পড়ে ফেলছি, প্রতিবেদন একটা পড়লাম, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এরপরে যাও, এখানে হচ্ছে আমাদের সংবাদপত্রে প্রকাশনার জন্য প্রতিবেদন লিখতে হবে। সো সংবাদপত্রে প্রকাশের জন্য লিখতে হবে, তখন কিন্তু তোমার কি পড়া লাগবে না, তুমি অ্যাজ এ সাংবাদিক হিসাবে লিখবা, নট পাবলিক মানুষ, ব্যক্তি হিসাবে লেখার দরকার নেই, তুমি সাংবাদিক হিসাবে লিখবা। ওকে, সো এখানে কি আছে, প্রথমত তুমি হচ্ছে একটা হেডিং দিবা, একটা হেডিং দিছো, হেডিং দেওয়ার পরে তারপর হচ্ছে বাকি লেখা শুরু করবা। বাট এখানে কাহিনী আছে, প্রথমে লিখবা নিজস্ব প্রতিবেদক, দিয়ে একটা দাড়ি না 2টা দাড়ি দিবা, ঢাকা লিখবা, ঢাকা লেখার পরে 2টা দাড়ি দিবা, 27 মে 2023 2টা দাড়ি দিবা, দিলা, হইলো? বাকিটুকু লিখতে থাকো, বাকিটুকু তুমি তোমার মনের মাধুরী মিশায় লিখতে থাকো যতটুকু ইচ্ছা। চেষ্টা করবা যে কিছু বক্স টক্স অ্যাড করতে, কিছু কলাম অ্যাড করতে, কিছু ডেটা অ্যাড করতে। ধরো তোমাকে বলছে দ্রব্যমূল্য নিয়ে লিখতে, তুমি কি লিখবা? দ্রব্যমূল্য নিয়ে যখন আসবে তখন তুমি লিখবা যে আগের বছর কতটুকু ছিল, তারপরে নেক্সট 6 মাসে কত বাড়ছে, লাস্ট গত মাসে কত ছিল, এবার একটা বক্স দিলা। র্যান্ডমলি বানায় সেট করো না যে পেঁয়াজের দাম আগে ছিল 42 টাকা, এখন হচ্ছে 67 টাকা, এই যে টাকাটা বাড়ছে, আগে কিন্তু এটা বাড়ে নাই, 1 মাসের মধ্যে 25 টাকা বেড়ে গেছে। সো এরকমভাবে তুমি একটা কিছু লিখে দিলা, এটাই আর কি। কেউ আবার বললো না যে আলু পেঁয়াজের কেজি 42 টাকা, আমি জানি না আসলে কত টাকা, কারণ আমি কোনোদিন বাজার করি নাই। ওকে, তো আমরা প্রতিবেদনটা দেখে ফেললাম। তাহলে প্রতিবেদন কিন্তু 2 রকম। এই প্রতিবেদনের লাস্টে তোমার কোনো কিছু লেখার প্রয়োজন নাই, কোনো কিছু এখানে লেখার প্রয়োজন নাই, এতটুকু পর্যন্তই। তুমি জাস্ট উপরে নিজস্ব প্রতিবেদক, স্থান লিখবা, তারপরে ধরো তারিখটা লিখবা, 2টা তারিখ দিবা, 2টা দাড়ি দিয়ে তারপর তুমি লেখা শুরু করবা। এখানে আর কোনো কাহিনী নাই, যেমনে সংবাদপত্রে থাকে অমনি লিখবা। তুমি ধরো নিজে সাংবাদিক হিসেবে সবকিছু লিখতেছো, ফাইন। এরপরে যাব বৈদ্যুতিন চিঠি। সো বৈদ্যুতিন চিঠির মধ্যে কি হয়, এখানে একটা স্ট্রাকচার আছে, তোমাকে একটা বক্স করতে হবে। প্রথমে কি করলা, একটা বক্স করলা, তাহলে উপরে দিলা তুমি অত নম্বর প্রশ্নের উত্তর লিখলা, দিয়ে হচ্ছে দাগ দিলা, দেওয়ার পরে এখানে একটা বক্স করবে। এবং কথা হচ্ছে এই বক্সটা কিন্তু পেন্সিলে করতে হবে। কি করবা, বক্সটা পেন্সিলে করলা, শেষ। নেক্সট কথা হচ্ছে বক্সটা যে করবা এটা কিন্তু ফুল পেজ জুড়ে করবা, এবং চেষ্টা করবা ধরো কোনো একটা পেজে তুমি লিখতেছো, এটার 1 পেজের মধ্যে শেষ করতে, মানে চেষ্টা করা না, আসলে তুমি এটাকে 1 পেজই শেষ করবা। ইমেল অত বেশি বড় হয় না, বৈদ্যুতিক চিঠি মানে কি ইমেল, তো ইমেল কি অনেক বড় বড় লিখে নাকি মানুষ, এটা হচ্ছে তুমি 1 পেজে লেখার চেষ্টা করবা। ধরো ফর এক্সাম্পল আমার কাছে এখানে একটা খাতা আছে, তো এই খাতার মধ্যে আমি এই পেজে না লিখে আমি হচ্ছে এই পেজে লিখবো, যে পেজটা হচ্ছে ধরো আমরা লিখতে পছন্দ করি আর কি, আগের পেজটার ছাপটা আসে না। সো এই পেজের মধ্যে লিখবো, এবং এই পেজের মধ্যে আমি লিখবো না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কথা। তার মানে আমরা হচ্ছে এখানে কি করব, আমরা এখানে একটা বক্স করব। বক্স করার পরে ধরো এখানে হচ্ছে উপরে 4টা কলাম দিলা, উপরে 4টা তুমি দিলা, ফ্রম দিলা সামথিং একটা মেইল, এমন মেইল দিও যেটা কোনো ভ্যালিড মেইল, ঠিক আছে? উল্টাপাল্টা মেইল দিও না। ধরো অনেকে যেটা করে, তোমরা অনেকে মেইল লিখতে পারো না, তোমরা যখন আমাদের কোর্সে ভর্তি হও অনেকে মেইল লিখে জাস্ট জিমেইল পর্যন্ত লিখে, .com লিখে না। কেন ভাই, .com না লিখলে কি জিমেইল এটা কমপ্লিট হয়? কমপ্লিট হয় না। তার মানে অবশ্যই তোমাকে .com এর সহ লিখতে হবে। তো জিমেইল কিন্তু
ইমেল অ্যাকাউন্ট যেটা অবশ্যই .com সহ, এবং এই যে ফার্স্ট লেটারটা আছে এটা কোনোভাবেই ক্যাপিটাল লেটার হওয়া যাবে না, এটা ক্যাপিটাল লেটার হওয়া যাবে না। ইভেন এখানে যতগুলা অ্যালফাবেট আছে বা লেটার আছে কোনোটাই ক্যাপিটাল লেটার হওয়া যাবে না। ওকে, নেক্সট কথা হচ্ছে @gmail.com, এই .comটাও তোমাকে অবশ্যই লিখতে হবে। তোমরা অনেকেই এই .comটা ঠিকমতো লিখতে পারো না। তারপর 2, মাল্টিপল পারসনকে তো আর মেল দেওয়ার দরকার নেই, তুমি একজনকেই দাও না, একজনকেই দাও, এত কিছু লেখার দরকার নেই, এত ঝামেলা করার দরকার আছে? ওকে, একজনকেই দিবা। সিসি জায়গা খালি থাকবে, সিসি জায়গায় কিছু লেখানোর দরকার নাই। তোমার পরীক্ষায় এত প্রফেশনাল হওয়ার তো দরকার নাই যে আমার মাল্টিপল পারসনকে ফরওয়ার্ড করবা, সেটা বাদ। সাবজেক্ট দিছো মোবাইল ফোনের অপব্যবহার দিছো, ফাইন। এরপরে আসো একটু লেখার পরে এই টেক্সট লেখার দরকার নাই, কারণ যখন ইমেল পাঠায় মানুষ তখন আর টেক্সটটা থাকে না। টেক্সট ওয়ার্ডটা তখন থাকে যতক্ষণ পর্যন্ত না তুমি কোনো ওয়ার্ড এখানে এন্ট্রি করতেছো। ওয়ার্ড যখন এন্ট্রি করে ফেলছো তারপর আর টেক্সট থাকে না, সো টেক্সট বাদ। তাহলে এখন থেকে লেখা শুরু। তো এখানে কি করবা, প্রথমে হচ্ছে ধরো বন্ধুরা লিখলা। আচ্ছা, তুমি চাইলে হচ্ছে ডেট অ্যাড করতে পারতা, অনেক কলেজে বলে যে ডেট অ্যাড করতে, অনেক কলেজে বলে ডেট অ্যাড না করতে। সো এটা অ্যাকচুয়ালি তোমার কলেজের সাজেশনের উপর একটু চেক করবা যে তোমার কলেজের টিচাররা কোনটা প্রেফার করেন। যদি এখানে ডেট লিখতে প্রেফার করেন তাহলে ডেট লিখবা, আর যদি ডেট লিখতে প্রেফার না করেন তাহলে ডেট লিখবা না। ওকে, আচ্ছা বন্ধুরা, এখান থেকে বাকি কাহিনী শুরু। তোমার যেটা মনের ইচ্ছা আছে মনের মাধুরী মিশিয়ে লিখো, কোনো সমস্যা নাই। লাস্টে হচ্ছে লিখে দিলা যে ইতি তোর বন্ধু গোলাপ রাব্বানি, ইতি তোমার বন্ধু গোলাপ রাব্বানি। এমন লেখা লেখো না যে ধরো তুমি তোমার বন্ধুরে যেমনি ইমেল পাঠাও অমনি লেখা শুরু করছো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, বাংলিশই লিখি। বাংলিশে লেখা শুরু করলে তো আর হবে না। অলসো তুমি তো এখান থেকে হচ্ছে ধরো তুই তুকারি করে লিখতে পারো না। আমরা হচ্ছে প্রমিত ভাষায় লিখতেছি, একটা স্ট্যান্ডার্ড ওয়েতে। আমরা ধরো মার্জিত সমাজে প্রেজেন্টেশন দেওয়ার জন্য লিখতেছি, তখন তো আর এইভাবে বলা যাবে না। তখন তোমার বন্ধুকেও তুমি বলে লিখতে হবে। তো তোমার বন্ধু যত ঘনিষ্ঠ বন্ধুই হোক, সেই ঘনিষ্ঠ বন্ধুরেও ভালো ভাষায়, শুদ্ধ ভাষায়, ভদ্র ভাষায় অ্যাকনোলেজ করতে হবে, সম্বোধন করতে হবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে এখানে বৈদ্যুতিন চিঠির ফরম্যাট পেয়ে গেলাম, ফ্রম টু সিসি সাবজেক্ট। ডেটটা হচ্ছে জিজ্ঞেস করবার টিচারকে, না দিলেও দরকার নাই, মানে দরকার নাই দেওয়ার, কারণ ডেটটা ইমেলের মধ্যে এভাবে থাকে না। ঠিক আছে, যখন আমরা ইমেল পাঠাই তখন ডেটটা এভাবে থাকে না। আচ্ছা, তো যদি তো ধরো তোমার কলেজে কিছু বলে নাই, তার মানে কি দিবা না। নেক্সট, এইভাবে একটা ফরম্যাটে তুমি লিখে দিলা, যতটুকু বড় লেখা যায় এবং যতটুকু ছোট ছোট লেখা যায়। এখানে কিন্তু অনেক বড় বড় স্পেস দিয়ে লিখলে অনেক ক্ষতি, কারণ তোমার এইটা হচ্ছে মেইন। এটার উপর দেখে তোমার 10 মার্ক দিবে, বুঝতেছো? এটার উপর যদি তোমার 10 মার্ক দেয়, তোমার টিচার মনে হয় যে মাত্র তোমার 6 লাইনের জন্য 10 মার্ক দিবে? তুমি এটা যত ছোট সম্ভব তত ছোটতে লিখবা, এটা তো সেম ভাবে ছোটতে লিখবা, এটা তো সেম ছোট ছোট করে লিখবা। লেখার পরে ধরো পেজের মধ্যে কিন্তু এখনো আমার 70% জায়গা আছে। বৈদ্যুতিন চিঠি যে পেজে লিখবা সেই পেজে আগে থেকেই মার্জিন করে রাখবা না, সেই পেজের মার্জিনটা অনেক ছোট হবে, সেই পেজের মার্জিনটা অনেক ছোট হবে। ধরো এটা হচ্ছে আমার একটা পেজ, সেই পেজের মার্জিনটা অনেক ছোট হবে বলতে কি দিলাম, এটা মার্জিনটা ছোট হবে। তারপর এখানে বক্স বানাবা, ঠিক আছে? সো এইটার ক্ষেত্রে একটু মার্জিনটা খেয়াল রাখো, এই পেজের কিন্তু আগে থেকে মার্জিন দিয়ে রাখলে ঝামেলা। আচ্ছা, সাধারণত আমি যেটা করতাম সেটা হচ্ছে ইমেলটা লিখতাম নতুন ইয়াতে, কি বলে, মানে আগে থেকে তো আমরা আসলে মার্জিন করে রাখি খাতার মধ্যে, দেখা যায় ওই পেজের মধ্যে মার্জিনে ঝামেলা থাকে। সো আমি হচ্ছে নতুন একটা, যখন এক্সট্রা পেপার নেওয়া হয় তখন এক্সট্রা পেপারের মধ্যে লিখতাম ইমেলটা। এখন এটা ডিপেন্ড করতেছে তুমি আসলে কতটুকু পেজ খরচ করতে পারতেছো, আগের কোয়েশনগুলোতে কতটুকু মানে কতটুকু পেজ খরচ করছো, এগুলোর উপর ডিপেন্ড করে। স্টিল তুমি যদি আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারো যে না, বৈদ্যুতিন চিঠিতে আমি হচ্ছে আগে থেকেই মার্জিন করে রাখবো না, তাহলে এটা পসিবল। মানে ধরো বৈদ্যুতিন চিঠিতে আমার দরকার কি, মার্জিন যত ছোট হয় তত ভালো, আর ভাব সম্প্রসারণ রচনা এগুলোতে যত বেশি পেজের মার্জিন যত বড় হয় তত ভালো। তো এই হচ্ছে আমাদের এখান থেকে শেষ গোলাপ রাব্বানি। আচ্ছা গেল, তাহলে এখানে যেসব ইমেল আছে ইমেলগুলো একটা দেখবা। আমি হচ্ছে কেন আবেদনপত্র লিখতে বলতেছি না, আবেদনপত্র হচ্ছে তুমি যে নিয়মই লিখো না কেন, যত স্ট্যান্ডার্ড নিয়মই লিখো, একদম বাংলা একাডেমি থেকে সত্যায়িত করে নিয়ে আসছো, ওইটাও যদি লিখো, পরীক্ষার হলে দেখবা যে কোন না কোনো স্যারের মতো এটা হচ্ছে ভুল। তুমি সঠিকভাবে লিখো আর ভুলভাবে লিখো। সঠিকভাবে লিখলে যে স্যার ভুল জানে ওই স্যার এটা কেটে দেয়, তুমি ভুলভাবে লিখলে যেটা স্যার সঠিক জানেন ওই স্যার কেটে দেন। সো এত ঝামেলা তো দরকার নাই, তোমার সহজ একটা এসকেপ প্ল্যান আছে, অল্প কথায় লিখলে পারা যায়। সো এখানে হয়তো তুমি 1 মার্ক কম পাইতে পারো বৈদ্যুতিন চিঠিতে, বাট স্টিল তুমি হচ্ছে একটা রিস্ক ফ্রি থাকবা। যদি আবেদনপত্রতে তোমাকে ধরো ফরম্যাটের জন্য মার্ক কেটে দেন তখন তো ঝামেলা, এবং আবেদনপত্রতে অনেক ধরনের আবেদন আছে। আচ্ছা ফাইন, এরপর তাহলে আমরা দেখতে পারি এবার
ভাব সম্প্রসারণ। আমি সারাংশ সারমর্ম কেন পড়তে বলতেছি না, কারণ এটা পড়তে তোমার এফোর্ট দেওয়া লাগবে, বেশি সময় পড়তে হবে। আমার তো বেশি সময় পড়ার সময় নাই, আমি তো বলছি না পড়ে 90+ পাইতে চাই এবং না পড়ে 90+ পাইছি। সো এই হচ্ছে তোমার এখানে ওয়ে, ভাব সম্প্রসারণ লিখবা এবং ভাব সম্প্রসারণে মনে রাখবা যে আমরা হচ্ছে কোনো কি লিখবো না, মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপর সিদ্ধান্ত, এসব লিখবো না। অত নাম্বার প্রশ্নের উত্তর শুরু করছো, এখানে একটা প্যারা দিবা, এই প্যারাটার দৈর্ঘ্য হবে 2 লাইন, 2টা সেন্টেন্স, নট 2 লাইন, 2টা সেন্টেন্স হবে। এরপরে তুমি এখান থেকে যত পেজ পারো তোমার যতটুকু সাধ্যে কোলায় ততটুকু লিখলা। লেখার পরে তুমি হচ্ছে এখান থেকে লাস্টে আরো 2 লাইন লিখলা। তাহলে প্রথম প্যারায় থাকবে 2 লাইন, শেষ প্যারায় থাকবে 2 লাইন, মাঝখানে এখানে তুমি যতটুকু বড় করতে পারো। তো ভাব সম্প্রসারণের কতটুকু লেংথ হওয়া উচিত, আগেরগুলো বলি একটু। প্রতিবেদনের লেংথ স্ট্যান্ডার্ড হয় তুমি যদি 3.5 পেজ লিখতে পারো, 3.5 পেজ লিখতে পারো। তারপরে বৈদ্যুতিন চিঠি 1 পেজ লিখতে পারো। তারপরে ভাব সম্প্রসারণ খুবই ভালো হয় তুমি যদি 4 পেজ লিখতে পারো, কমপক্ষে হইলেও 3 পেজ তো লেখা উচিত, এরকম লিখো না। 4 পেজ হইলো মানে ধরো অপটিমাম আর কি, খুবই বেস্ট। কিন্তু কথা হচ্ছে ভাব সম্প্রসারণ এরপরে আরো যা যা আছে এগুলো লিখতে এত সময় ব্যয় করো না যে রচনা কমে গেছে, রচনা লেংথ কম হয়ে গেছে। সো এটা হচ্ছে তুমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখো। প্রিপারেশন না কিছু নাই, তুমি জাস্ট মিনিংটা যদি জানো তাইলে কিন্তু হয়। যেমন ধরো বর্ণে সুন্দর, শিশুরা মাতৃ করে, জিনিসটা দিয়ে কি বুঝাইছে এটা যদি তুমি বুঝো, বা এটার অ্যাকচুয়াল ভাব কি এটা যদি তুমি বুঝো তাহলে কিন্তু হয়। সো ভাব সম্প্রসারণগুলো আমি সাজেস্ট করবো তুমি একবার বই থেকে রিডিং দিবা, জাস্ট একবার রিডিং দাও, এই কোয়েশ্চেনগুলো একবার রিডিং দাও। ওকে, একবার রিডিং দিলেই হবে, বাকিটা নিজের ভাষায় পরীক্ষায় যেমনি মনে আছে ওমনি লিখে দিবা, মনের মাধুরী মিশে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা আমি মিস করে গেছি হয়তো, সেটা হচ্ছে তোমাকে 90+ পাইতে গেলে হাতের লেখা সুন্দর হইতে হবে। বাংলা সেকেন্ডে হাতের লেখা যদি সুন্দর না থাকে 90+ পাওয়া অনেক টাফ, তবে A+ পাবা। ওকে, তারপর আছে সংলাপ। সংলাপ থেকে কি, সংলাপ থেকে হচ্ছে খুব মানে এটাতে তোমার অনেক কারুকার্য করার সুযোগ আছে, তুমি অনেক সুন্দর করে লিখতে পারো। অন্যরা যেখানে কম মার্ক পাবে তুমি সেখানে বেশি মার্ক পাওয়ার চান্স আছে। কেমনে? ধরো তুমি সংলাপ লিখতেছো, এমনভাবে লিখো না আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো, আমিও ভালো আছি, তারপর বলো তোমার কেমন দিন যাচ্ছে, ভালোই যাচ্ছে, আচ্ছা আমি হচ্ছে আজকে ট্রি প্লান্টেশন না তো বৃক্ষরোপণ, তো বৃক্ষরোপণ নিয়ে তোমার সাথে আলোচনা করতে চাই। হ্যাঁ করো, তুমি কি জানো বৃক্ষরোপণ কি? হ্যাঁ আমি জানি, আমি হচ্ছে এটা সম্পর্কে একটা আর্টিকেলে পড়েছিলাম, বৃক্ষরোপণ মানে হচ্ছে গাছ লাগানো। আচ্ছা বৃক্ষরোপণ কখন করা হয়? বৃক্ষরোপণ জুন জুলাই মাসে করা হয়। তারপরে এইভাবে তুমি করতে আসো, এ শুধু কোয়েশ্চেন করে এ আনসার দেয়, এ কোয়েশ্চেন করে এ আনসার দেয়। তো এমনি করলে কিন্তু হবে না, দুজনের মধ্যে কনভারসেশন করতে হবে, সংলাপ করতে হবে। এও কথা বলতেছে, এও কথা বলতেছে, হইতেই পারে যে এ জানে এ জানে না, স্টিল এ অনেক কথা নিজে থেকে বের করতে পারে, নিজের লাইফ থেকে রিলেট করতে পারে। এটা একটা জিনিস। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা যখন কথাবার্তা বলাই তখন দুজনেরই কথা বলাবো, শুধুমাত্র একজন কোয়েশ্চেন আনসার সেশন না। এটা হচ্ছে সংলাপ, নট কোয়েশ্চেন আনসার সেশন, এটা কোনো কোয়েশ্চেন আনসার সেশন না। সেকেন্ড কথা হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আঙ্কেল আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। তোমার ফ্যামিলির কি অবস্থা? হ্যাঁ আমার ফ্যামিলিরও খুব ভালো অবস্থা। পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ পরীক্ষা শেষ হয়েছে, আবার হচ্ছে আমি ঘুরতে যাব। এইভাবে কি ভাই, তোমার মেইন কথায় যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব পারলে তুমি ফার্স্ট লাইনে কিছু একটা লিখছো, আসসালামু আলাইকুম ভালো আছি, আসসালামু আলাইকুম লেখার দরকার নেই, কারণ সব টিচার তো আর মুসলিম না। তুমি সিম্পলি এখান থেকে কিছু একটা লিখে শুরু করবা। তো তুমি হচ্ছে এখান থেকে স্টার্ট দেওয়ার পর প্রথম লাইনে তুমি যেটা করতে পারো, ধরো তুমি হচ্ছে সাইম আর মাহিম কিছু একটা দিলাম, আচ্ছা মাহিন, ওকে, সাইম আর মাহিনের মতো কনভারসেশন হবে। সো এ হচ্ছে ধরো মাহিন কেমন আছো, এমনি দিয়ে স্টার্ট করতে পারো, ঠিক আছে। এ ধরো ভালো আছি লিখছে, তুমি কেমন আছো সাথে আরেকটা সেন্টেন্স লিখে দিছে। সো আমি হচ্ছে এখন এটা পড়তেছি বা এটা হচ্ছে সম্পর্কে জানতেছি, যেটা তোমার কনটেক্সট থাকে বা
যেটা হচ্ছে মেইন ডায়লগ থাকে সেই ডায়লগটার কনটেক্সটে চলে যাবা, মানে থার্ড লাইন থেকে তুমি হচ্ছে ডায়লগের কনটেক্সটে চলে যাবা। নয়তো টিচার মনে করবে যে তুমি অযথাই পেজ বাড়াচ্ছ, ঠিক আছে? তুমি পেজ বাড়াবা, বাট টিচারকে এটা বুঝতে যাবে না যে তোমার হচ্ছে মাথার মধ্যে কন্টেন্ট নাই। সো তোমাকে মেইন কথায়, মূল কথায় চলে যাওয়া লাগবে দ্রুত, মূল কথায় চলে যাবা থার্ড লাইন থেকে, তৃতীয় লাইন থেকে পারলে, তৃতীয় বা চতুর্থ লাইন থেকে। তারপরে নেক্সট কথা হচ্ছে, আমরা যখন কথা বলি তখন কিন্তু শুধু কথাই বলি না, আমরা অনেক কাজ করতে করতে কথা বলতে পারি। আমরা যখন লাইফে কথাবার্তা বলি, ধর অনেক মানুষের সাথে কথা বলতেছি রিয়েল লাইফে, তখন হইতেই পারে যে সে পায়চারি করতে করতে এটা জানালো, তুমি হয়তো লিখে দিলা সামথিং, কিছু একটা হয়তো তুমি দিলা যে সাইম একটা কোয়েশ্চেন করছে, মাহিন আনসার দিছে, মাহিন একটা কোয়েশ্চেন করছে, সাইম আনসার দিছে। তারপরে এখানে একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে লিখবা চায়ের কাপে চুমু দিল সাইম, এরপরে আবার সাইমের কথা শুরু হলো, ঠিক আছে? অথবা ব্র্যাকেটটা এমনি না দিয়ে এইভাবে দিলে সবচেয়ে বেটার হয়। ধরো সাইমের কথা তুমি লিখলা, লেখার পরে এখানে দিবা ব্র্যাকেট, চায়ের কাপে চুমুক দিল বা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এরপরে হচ্ছে তোমার কথা শুরু করবা। তাহলে মনে হবে যে না, এটা অনেক বেশি রিয়েলিস্টিক। একটু মৃদু হেসে, একটু সবুজ ঘাসের দিকে তাকিয়ে, একটু নীল আকাশের দিকে অবলোকন করে অমুক বলল, এভাবে বললে বুঝছো মনে হয় যে না অনেক রিয়েলিস্টিক, সত্যিকারের কনভারসেশন। সো এরকমভাবে যখন তুমি দেখবা বিভিন্ন নাটক লিখে বা উপন্যাস লিখে বা সামথিং যেটা ইচ্ছা লিখে, যে কোনো ধরনের লেখনী, এগুলোর মধ্যে কিন্তু প্রকৃতিকে অনেক বেশি ইনক্লুড করে, নট দ্য জাস্ট কনটেক্সটটা থাকে, শুধুমাত্র কাহিনীটা কিন্তু থাকে না। কাহিনীর পাশে তুমি যদি অন্যান্য বিষয় নিয়ে আসতে পারো, প্রকৃতির সাথে সাদৃশ্য নিয়ে আসতে পারো, তখন সেটা একটা লেখনী হয়ে ওঠে। আর নয়তো এটা নিউজ পেপার লাগে। নিউজ পেপারে কিন্তু কাহিনীর অভাব নাই, কিন্তু নিউজ পেপার কিন্তু সাহিত্য না। তার রিজন হচ্ছে নিউজ পেপারে শুধুমাত্র ঘটনাটাই লেখা থাকে। ঘটনা লেখা থাকলে, লেখা থাকলে, মেন কাহিনী লেখা থাকলে ওটা কোনো সময় লেখা হয় না। সো তোমাকে যদি কোনো লেখনী লিখতে হয়, অবশ্যই প্রকৃতির সাথে সামঞ্জস্য নিয়ে, প্রকৃতির সাথে যোগ সাজস করায় তারপর লিখতে হবে। রিয়েল লাইফে আমাদের যেসব কাজ হয়, বা ধরো সব কিছু প্রকৃতি হইতে হবে তা না, কিন্তু রিয়েল লাইফের সাথে রিলেটেবল এমন কিছু যদি হয় তাহলে অনেক সহজ হয়। সো তুমি হচ্ছে বিভিন্ন ভাব লেখার চেষ্টা করবা, যে কেমন ভাব নিয়ে লিখছে, হেসে বললো না কেঁদে বললো না রেগে বললো, এই কাহিনীগুলা লেখার চেষ্টা করবা এই সংলাপের মধ্যে। সো এই তিনটা জিনিস তোমাকে আমি ইনপুট দেওয়ার কথা ছিল। আর সংলাপটা কত পেজের লিখবা এটা একটা কথা। সংলাপ লিখতে লিখতে দেখবা যে পরীক্ষা কিন্তু টাইম কাছে গেছে, 1.5 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে অনেক আগেই। সংলাপ লিখতে লিখতে তুমি খুব বেশি সময় পাবা না। সো দেখবা পরীক্ষায় যখন 2 ঘন্টা বাজে, ঠিক আছে, 2 ঘন্টার বেল যখন পড়ে গেছে তখন সংলাপ লেখা শেষ করবা। 3 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টা যখন হয়েছে সংলাপ লেখা শেষ করলা, বাকি থাকলো 1 ঘন্টা, বাকি 1 ঘন্টা হচ্ছে রচনা। সো প্রবন্ধ রচনা তোমাকে এখানে সাজেশন দেওয়া আছে, মাদক ছাড়া যাবে না কিসে? রচনায়। সো রচনা একটা ইম্পর্টেন্ট হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকার। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমাদের বিজ্ঞান। আমি আমার জীবনে 2টা রচনায় শিখছি আসলে, একটা হচ্ছে বিজ্ঞান আর একটা হলো মুক্তিযুদ্ধ। এই 2টা রচনা দিয়ে সবসময় পার পেয়ে গেছি একদম সারা জীবন থেকে, শুরু থেকে আজ পর্যন্ত। সো আমার রচনা খুব একটা শিখা লাগে না, এইসব মানে রচনা শিখা অনেক টাফ। স্বদেশ প্রেম অধ্যাবসায়, স্পেশালি কোনো ভার্চু রিলেটেড রচনা লেখা অনেক টাফ। সো এগুলো একটু চাইলে অ্যাভয়েড করা উচিত, বুঝছো? অধ্যবসায় থেকে লিখলে, এবার অধ্যবসায় হয়তো লেখা যায়, কিন্তু স্বদেশ প্রেম লিখলে খুব বেশি লেখা যায় না। শিষ্টাচার লিখলে কিছুই লেখা যায় না। আচ্ছা, স্বদেশ প্রেমটা ডাবল চলে আসছে, এখানে আসলে মুক্তিযুদ্ধ হওয়া উচিত ছিল। সো এখানে হচ্ছে মুক্তিযুদ্ধ হবে। ইয়েস, মুক্তিযুদ্ধ গত বছর আসে নাই, কিন্তু এই বছর তো আসতে পারে। সো এই হচ্ছে এখান থেকে টপিকগুলো। এখানে মাদকাসক্তি ইম্পর্টেন্ট, বিজ্ঞানটা কোনোভাবে মিস দিবা না, বিজ্ঞান রিলেটেড কিছু একটা তো আসবেই। আর এখানে অনেকগুলো আছে, বিজ্ঞান আর তথ্য প্রযুক্তি কাইন্ড অফ রিলেটেড, একটার সাথে আরেকটা, এই দুটার মিলে একটা হয়তো ধরতে পারো যে একটা রচনা তোমাকে সাজেশন দিলাম, মাদকাসক্তি একটা সাজেশন, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন 24 জুলাই, মানে জুলাই আর কি, 24শে জুলাই, এটা হচ্ছে তোমার আরেকটা সাজেশন। সো এই তিনটা রচনা কি? তিনটা রচনা বেসিক্যালি 3টা কনটেক্সটে লেখা। একটা হচ্ছে আমাদের সমস্যা রিলেটেড, একটা হলো ইতিহাস রিলেটেড, আর আরেকটা হলো আমাদের বিজ্ঞান রিলেটেড, সায়েন্স রিলেটেড। সো দ্যাটস ওয়াই এই 3টা রচনা যদি তুমি প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস বলতে কি পরীক্ষায় কি রচনা শিখে যাবা না, তুমি যেটা করতে পারো
রচনার পয়েন্টগুলো লিখতে পারো। আমি হচ্ছে প্রত্যেকটা রচনার জন্য এখানে পয়েন্টগুলো লিখে দিলাম। যেমন ধরো অধ্যাবসায় রচনার জন্য পয়েন্ট কি, বিজ্ঞানের রচনার জন্য কি কি পয়েন্ট থাকতে পারে, 20টা করে আমি পয়েন্ট লিখে দিচ্ছি। যতগুলো পয়েন্ট পারা যায় ততগুলো পয়েন্ট লিখবা। সো রচনার ক্ষেত্রে বেশি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আচ্ছা, রচনার ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। প্রথম কথা হচ্ছে রচনা কত পেজ লিখবো। টার্গেট রাখবা 20 পেজ। 20 পেজ লিখতে পারলে ভালো। তোমাকে যেহেতু আমি 1 ঘন্টা টাইম দিয়েছি, তার মানে প্রতি 3 মিনিটে তোমাকে 1 পেজ লিখতে হবে। বাট এখানে আসলে প্রতি 3 মিনিটে 1 পেজ হয় না, কারণ তুমি এখানে পেজ নিবা, লুজ পেপার নিবা, তুমি এখানে টিচারের কাছ থেকে হয়তো সাইন করে নিতে হবে, তুমি এখানে অনেক কাহিনী করতে হয়, তাই না, পরীক্ষার হলে। এবং স্টেপলার করতে হয়। স্টেপলার একটা পরীক্ষার হলে নিয়ে যাবা, যাতে তোমার পরীক্ষার হলে স্টেপলারের জন্য ডিস্টার্ব করতে না হয়। সো স্টেপলার হচ্ছে নিয়ে যাবা পরীক্ষার হলে, এই কাহিনীগুলো হয়। সো বেসিক্যালি তোমার এই যে সময়টা আছে 20টা মার্কের জন্য তুমি হয়তো 20টা পয়েন্ট লিখতেছো। কথা হচ্ছে তুমি চাইলে আরো বেশি পয়েন্ট লিখতে পারো, ঠিক আছে। পয়েন্ট যত বাড়াবো তত ভালো হয়। সো রচনা যখন স্টার্ট করো তুমি চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে স্বদেশ প্রেম লিখছো উপরে, এত নম্বর প্রশ্নের উত্তর, রচনার নাম হচ্ছে এটা, মানে দিলা স্বদেশ প্রেম বা সামথিং কিছু একটা বিজ্ঞান দিলা। দেওয়ার পরে পয়েন্টগুলো লিখে যাবা, 20 থেকে 25টা বা আরো বেশি, পারলে 30টা পয়েন্ট লিখে যাও। এত বেশি দিও না যে অস্বাভাবিক লাগে। সো তুমি হয়তো রচনা লিখে শেষ করতে নাও পারো, কিন্তু তুমি অন্তত 25টা পয়েন্ট তো লিখছো ফার্স্ট পেজে। টিচার বুঝবে না এত 25টা পয়েন্ট লিখছে, টিচার তো করার সময় নাই যে কটা পয়েন্ট লিখছে। তুমি এখানে হচ্ছে নাম্বারিং দিবা, বাট তুমি যেটা গুটিবাজি করবা সেটা হলো ভিতরে যখন লিখতেছো তখন আর ভূমিকা 1 নাম্বার ভূমিকা এমনি লিখবা না, তখন শুধু ভূমিকায় লিখবা। তাহলে তুমি যখন সংকেতগুলা লিখো তখন তুমি পয়েন্ট নাম্বার সহ 20 লিখছো, 25 লিখবা, 28 লিখবা, এরকম ভাবে করবা। আর তুমি যখন ডিরেক্ট রচনা লিখতেছো, ভিতরে লিখতেছো, অর্থাৎ ধরো ভূমিকা লেখা শুরু করছো, তখন ভূমিকায় লিখবা জাস্ট। এবং ভূমিকা লেখার পরে এই লাইনে কিছু লিখবা না, লিখবা কি ওই থেকে, এই লাইন থেকে লেখা শুরু করবা। এবং প্রত্যেকটা নিউ পয়েন্ট নতুন পেজে স্টার্ট করার চেষ্টা করবা, সুন্দর লাগে দেখতে। প্রত্যেকটা নিউ পয়েন্ট সুন্দর লাগবে এক নিউ পেজে লিখতে। এবং চেষ্টা করবা যে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে 1 পেজ করে লিখতে। মানে ধরো প্রত্যেক পয়েন্ট সম্পর্কে যদি 1 পেজ লেখো, তাহলে কিন্তু প্রত্যেক 20 পেজে 20টা পয়েন্ট হয়ে যায়, তাই না। দু একটা পয়েন্ট থাকতে পারে যেসব পয়েন্টে অনেক হিস্ট্রি লেখার প্রয়োজন পড়তে পারে, সেসব পয়েন্টে তুমি হিস্ট্রি লিখবা, এবং সেক্ষেত্রে হয়তো তুমি একাধিক পেজও লাগতে পারে, ঠিক আছে, সেটা অসুবিধা না। কিন্তু নতুন পেজে লেখা স্টার্ট করবা। সো একটা হ্যাক্স হইলো তুমি হচ্ছে সংকেতগুলো আগে লিখে নিবা, সংকেত বাড়ায় লিখবা। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে তুমি এখানে ভূমিকা লিখবার সময় সংকেত লিখবা না, সংকেতের নাম্বার লিখবা না। তারপরে প্রত্যেক পেজের শুরুতে নতুন টপিক শুরু করবা। প্রত্যেকটা টপিক সম্পর্কে যখন লিখো চেষ্টা করবা অন্তত ভূমিকা, উপসংহার আর ভিতরে কিছু একটা, এগুলো লেখার সময় কি লিখবা, একটা বলা যায় যে তুমি হয়তো একটা ছন্দটন্দ কিছু একটা লিখে দিছো, মানে একটা কবিতা টাইপের আর কি, কোনো একটা কবিতা লিখে দিছো, কবিতার কিছু অংশ, কবিতার কিছু পার্টস। সো এটা হচ্ছে তুমি এখানে লেখার চেষ্টা করবা। তাহলে প্রত্যেকটা ভূমিকা যখন লিখো তখন কিছু পংক্তিমালা অ্যাড করবা। কি বলে, কিছু পংক্তিমালা অ্যাড করবা। অ্যাড করলে যেটা লাগবে, ধরো একই সাথে তোমার 2টা লাভ। একটা লাভ হচ্ছে তোমার পেজ ভরতেছে, কারণ এখানে তোমার ফুল লাইনটা লেখা লাগতেছে না, একটু 4টা ওয়ার্ড লেখা দেখা যায় তুমি অলরেডি 4 পেজ শেষ করে ফেলছো পেজের। তো যত বেশি পংক্তিমালা অ্যাড করতে পারো তত বেশি টিচারের কাছে লুক্রেটিভ লাগবে। না, এই রচনাটা লেখার জন্য এফোর্ট দিছে, অনেক সময় লাগাই লিখছে, এটা টিচারের কাছে ফিল হবে। সেকেন্ডলি তুমি এখানে বেশি পেজ ভরতে পারবা। সো রচনাতে 20 পেজটা হচ্ছে টার্গেট। এবং কোনোভাবেই উপসংহার না লিখে রচনা শেষ করা যাবে না। তুমি ধরো 20 পৃষ্ঠা লেখছো না 100 পৃষ্ঠা লেখছো, 100 পৃষ্ঠা লেখার পরে উপসংহার লিখো নাই, তুমি রচনায় 10-এর বেশি পাওয়া টাফ, বুঝছো। সো এটা ডিপেন্ড করে। কারণ কথা হলো ভাই রচনা কত মার্ক দিবে, রচনা যদি ভালো লিখো তাহলে হয়তো 18 দিতে পারে, আরও বেশিও দিতে পারে, কমও দিতে পারে। বাট ওই যে ধরো মানে ভালো বলতে অপটিমাম ভালো আর কি, এটাকে আমি 18 মিন করতেছি, আরও কমও দিতে পারে, 16 দিতে পারে, 15 দিতে পারে। সো ডিপেন্ড করে টিচারের উপরে, মাইন্ডসেটের উপরে। বাট তুমি যদি এভাবে পরীক্ষায় আনসার করে আসো তাহলে কি তোমার পক্ষে পারা পসিবল কিনা। দেখো 111টা স্লাইড আমরা কমপ্লিট করলাম, এবং এই 111টা স্লাইডে আমরা তোমাকে একদম ফুল বাংলা সেকেন্ড পেপার গোছাই দিচ্ছি। তুমি জাস্ট স্ট্র্যাটেজি আমি যা বলছি তুমি যদি এমনি ফলো করতে পারো, পরীক্ষা যদি নাও পড়ো, পরীক্ষার জন্য না পড়েও তুমি ভালো রেজাল্ট করতে পারো। সো এখানে হচ্ছে উচ্চারণের নিয়ম পড়ছো, যারা পড়ার জন্য তোমার লাগবে হয়তো 1 ঘন্টা,
শুদ্ধ বানানগুলো রিভিউ করার জন্য হয়তো লাগবে 1 ঘন্টা, শব্দ শ্রেণী পড়ার জন্য হয়তো লাগবে 1 ঘন্টা, উপসর্গ মুখস্থ করতে লাগবে আধা ঘন্টা, তাহলে 1 2 3 3.5 ঘন্টা। নেক্সট হচ্ছে বাক্যান্তর, বাক্যান্তরের জন্য লাগবে হতো, আমি ধরলাম হচ্ছে 1.5 ঘন্টা নিছো, তাহলে সময় সুবিধা করতে সহজ হবে। 1 2 3 4 5 এটা পড়ার জন্য ধরো 1 ঘন্টা। এগুলো কিন্তু প্র্যাকটিস করা, নট তোমার অনেক বেসিক বুঝতে হবে। 6 ঘন্টা তুমি শেষ করছো, এটা পড়ার জন্য ধরো আমি 2 ঘন্টা দিচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট এবং এখানে কিন্তু 10 মার্ক। সো এটা একটু পড়ো ভালো মতো, 8 মার্ক, তাহলে 8 ঘন্টা লাগলো। প্রতিবেদন তুমি আমি ক্লাসে যা বলছি এরপরে কি পড়ার দরকার আছে? না, তুমি জাস্ট নিচে একবার কি করবা, খাতায় লিখবা, খাতায় লিখবা। আচ্ছা, তারপরে বৈদ্যুতিন চিঠি তুমিও এটা কি করবা, খাতায় লিখবা, কারণ খাতায় না লিখলে ফরম্যাট ঠিক হয় না। ফরম্যাট লেখার সময় দেখবা যে এটা এখানে লিখবো, উপরে লিখবো না নিচে লিখবো, দাড়ি দিব না কমা দিব, এই জিনিসগুলো মাথায় আসবে। খাতায় লিখবা, খাতায় লিখে প্র্যাকটিস করবা। ভাব সম্প্রসারণ খাতায় লেখার দরকার নাই, তুমি অনেকগুলা পড়বা, অনেকগুলা রিডিং পড়বা বই থেকে। অন্তত আমি যেগুলো তোমাকে সাজেশন দিলাম, সাজেশনের টপিকগুলো অবশ্যই বই থেকে রিডিং পড়বা। সংলাপ সেম জিনিস, সংলাপ হচ্ছে তুমি একবার খাতায় লিখবা, যে কোনো একটা টপিক সম্পর্কে তুমি একবার খাতায় যখন লিখো তখন অনেক কথা মনে হয় যে না চায়ের কাপে চুমুক দিয়ে বললো, তারপর সবুজ ঘাসের দিকে তাকিয়ে বললো, এইসব কথা যখন মনে হয় তখন এইসব যে কথাগুলা, এইসব এসেন্সগুলা এটা তুমি অ্যাড করতে পারবা পরীক্ষার হলে। সো এটা একটু চেষ্টা করবা যেন তুমি পরীক্ষার হলে এইসব এসেন্স অ্যাড করতে পারলে মার্ক বেড়ে যায়। আচ্ছা, লাস্ট অফ অল আছে প্রবন্ধ রচনা। সো প্রবন্ধ রচনা এখন এই মুহূর্তে পরীক্ষার আগ মুহূর্তে তোমার খাতায় লিখে প্র্যাকটিস করার প্রয়োজন নেই। তুমি যেটা সিম্পলি করবা সেটা হলো তুমি পয়েন্টগুলো মুখস্থ করবা, বলা উচিত না, কারণ পয়েন্টগুলো আসলে মনে থাকে এমনিতেই। রচনা যখন মুক্তিযুদ্ধ নিয়ে লেখো, মুক্তিযুদ্ধের যেসব হিস্টোরি আছে সেটা তুমি জানো। কথা হচ্ছে তুমি যদি ওই টপিক সম্পর্কে না জানো সেক্ষেত্রে কথা, সো ওই টপিক যদি সম্পর্কে না জানো সেক্ষেত্রে তুমি এটা কি করবা, একবার বই নিয়ে পড়ে নিবা। যদি কোনো টপিক সম্পর্কে আইডিয়া না থাকে যে এই আইডিয়া টপিকটা সম্পর্কে কি লেখা যায় না লেখা যায়, তাহলে ওই টপিকটা বই থেকে রিডিং করে নাও, সমস্যা নাই। আর সায়েন্স রিলেটেড একটা রচনা ইনশাল্লাহ পরীক্ষায় আসবেই। সো এটা অবশ্যই চেষ্টা করবা। সায়েন্স অথবা আইসিটি এগুলো থেকে পরীক্ষা রেগুলারলি প্রতি বছর প্রশ্ন থাকে। আমার সারা জীবনে আমি দুইটা রচনা পড়ছি, তো এর মধ্যে আমার পরীক্ষার সময় বিজ্ঞান সম্পর্কে আসছিল। সো ওই রচনাটা তুমি অবশ্যই দিতে পারো সবসময়। সো এই হচ্ছে আমাদের ওভারঅল বাংলা সেকেন্ড। আশা করতেছি আমি যেরকমভাবে ক্লাসের আগে এই যে থাম্বনেল বানাইছিলাম যে বাংলায় না পড়েও 90+ পাওয়া যায়, আশা করি তোমরা এখন বিশ্বাস করতেছো যে বাংলায় না পড়েও 90+ পাওয়া পসিবল। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি বাংলা সেকেন্ড দুর্দান্ত একটা পরীক্ষা হবে, এবং বাংলা ফার্স্ট পরীক্ষায় হয়তো অনেকে মার্ক কম আসতে পারে, কিন্তু বাংলা সেকেন্ডে তুমি যদি 90+ মানে একটা ইনশিওর করতে পারো, তাহলে কিন্তু দুইটা মিলে আলটিমেটলি A+ চলে আসবে। যদি ধরো দুইটা মিলেও A+ আসতেছে না, তারপর কি অপশনাল সাবজেক্ট আছে না অপশন, তোমার কিন্তু A+ মিস হওয়াটা কঠিন। এইচএসসি লেভেলে বা এসএসসি লেভেলে, সব লেভেলেই আসলে A+ মিস হওয়াটা কঠিন, কারণ তোমার অন্তত 2-3 সাবজেক্টে A+ মিস যাইতে হবে, তারপরে না তোমার হচ্ছে A+ মিস যাবে। সো বাংলায় যদি A+ মিস হয়ে যায় কোনো প্যারা নাই, চিল, সামনের পরীক্ষাগুলো ইনশাল্লাহ আরও বেশি ভালো হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।